রেকর্ড করে দিছি। তো আমার যেটা হচ্ছে লেকচারের মধ্যে লেকচার 12 এবং 13 নেয়ার কথা। তো এখানে লেকচার 12 আছে অপারেটিং সিস্টেম, এবং অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে মিডলওয়্যার কি, এটা সম্বন্ধে আমরা এখানে জানবো। তো এখানে দেখো তোমরা অপারেটিং সিস্টেম কোর্স অলরেডি ধারণা পেতে পারো যদি কোর্স করা থাকে। তারপর আমরা এখানে যেহেতু এই কোর্সের কন্টেন্ট হিসেবে কিছু থিওরিটিক্যাল নলেজ জানতে হবে, সেটাই আমরা দেখছি। অপারেটিং সিস্টেমের ডেফিনিশন আমরা দেখি। তো ডেফিনিশনের আগে একটা ফিগার দেয়া আছে, সেটা যদি দেখি এখানে দেখো যে আমাদের যে হার্ডওয়্যার, তাহলে এই যে হার্ডওয়্যার এখানে আমরা দেখতেছি যে পুরো একটা সিস্টেম। সিস্টেমটার ডেফিনিশন হচ্ছে এটা, অর্থাৎ এটা হচ্ছে কম্পিউটার সিস্টেম। তো কম্পিউটার সিস্টেম হচ্ছে এতটুকু, কম্পিউটার সিস্টেমের বাইরে থাকতেছে হার্ডওয়্যার আর থাকতেছে ইউজার। তাহলে এটা হচ্ছে কম্পিউটার সিস্টেমের বাইরের পার্ট। তো এখানে কম্পিউটার সিস্টেম এর বাইরে থেকে ইউজার কাজ করে সফটওয়্যারের মাধ্যমে। তো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপ সফটওয়্যার। তাহলে ইউজাররা ইন্টারেকশন করে সফটওয়্যারের থ্রুতে, কার সাথে? সিস্টেম সফটওয়্যারের সাথে। আর সিস্টেম সফটওয়্যার আবার কি করে, আমাদের যে এক্সটার্নাল হার্ডওয়্যার গুলো সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করা থাকে বা পোর্ট করা থাকে, সেই হার্ডওয়্যারের সাথে সিস্টেম সফটওয়্যার ইন্টারেক্ট করে। ঠিক আছে? তার মানে এই সিস্টেম সফটওয়্যারটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। তো এটাকে আমরা যদি এখন ডিফাইন করি, তাহলে আমরা একদম ফর্মালি বলতে পারি, the fundamental software that manages hardware resources and controls the computer is called the OS. ওকে, অর্থাৎ যেটা হার্ডওয়্যার রিসোর্স এবং কম্পিউটারকে কন্ট্রোল করে সেটাই হচ্ছে ওএস। এখন বলছে ডিপেন্ডিং অন দ্য ইন্টারপ্রিটেশন অফ কন্ট্রোল দ্য কম্পিউটার অ্যান্ড ওএস ইজ কল্ড ক্লাসিফাইড। এটা হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে ব্রডলি ডিফাইন্ড ওএস আর একটা হচ্ছে ন্যারোলি ডিফাইন্ড ওএস। অর্থাৎ আমরা যদি কন্ট্রোল দ্য কম্পিউটার এই সেন্সে বলি, তাহলে ওএস কে দুই ভাবে ডিফাইন করা হয়েছে, ক্লাসিফাইড করা হয়েছে, ব্রডলি ডিফাইন্ড আর হচ্ছে ন্যারোলি ডিফাইন্ড। কিন্তু ওএস এর মূল কাজ হচ্ছে হার্ডওয়্যার রিসোর্স ম্যানেজ করা, এবং সেকেন্ড কাজ হচ্ছে কম্পিউটারকে কন্ট্রোল করা। আবার কম্পিউটারের কন্ট্রোলকে দুই ভাবে ক্লাসিফাই করা হচ্ছে, ব্রডলি এবং ন্যারোলি। ঠিক আছে? তো এখানে দেখো ক্লাসিফিকেশন চার্ট যদি আমরা দেখি ওএস এর, তো এখানে ব্রডলি ডিফাইন্ড ওএস এর কথা বলা হয়েছে, সিস্টেম সফটওয়্যার। তাহলে এখানে দেখো এই যে এই পুরোটাই হচ্ছে ওএস এর পার্ট। তাহলে এই ওএস এর পার্টের আগে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তার মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওএস এর থ্রুতেই কমিউনিকেট করে কম্পিউটারের সাথে, আর ওএস করে হার্ডওয়্যারের সাথে। তাহলে এখানে আমরা দেখতেছি যে কন্ট্রোল প্রোগ্রাম যেগুলা, এগুলাকে বলা হয় ন্যারোলি ডিফাইন্ড ওএস। অর্থাৎ কম্পিউটারে যে কন্ট্রোল প্রোগ্রাম থাকে কম্পিউটারের রিসোর্সকে কন্ট্রোল করার জন্য। আর এছাড়াও পুরো ওএস এর যে কন্ট্রোল পার্টটা, সেটাই হচ্ছে বডি ডিফাইন্ড ওএস। সেখানে মিডলওয়্যার থাকে, ল্যাঙ্গুয়েজ প্রসেসর থাকে, সার্ভিস প্রোগ্রাম থাকে। অর্থাৎ একটা ওএস এ এই পার্ট গুলো আমরা দেখতে পাই। অর্থাৎ এখানে মিডলওয়্যার থাকে, মিডলওয়্যার মানে হচ্ছে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাথে হার্ডওয়্যারের কানেক্টিভিটি, অথবা এক সফটওয়্যারের সাথে আরেক সফটওয়্যারের কানেক্টিভিটি, এগুলো মিডলওয়্যার। আর ল্যাঙ্গুয়েজ প্রসেসর, এটা আমরা যারা প্রোগ্রামিং করি তারা সহজে বুঝতে পারো যে প্রোগ্রামিং এ কম্পাইলার ইন্টারপ্রেটার প্রয়োজন হয়। আর কিছু সার্ভিস প্রোগ্রাম থাকে, যেটা হচ্ছে কম্পিউটারে প্রতিনিয়ত কিছু সার্ভিস স্টার্ট থাকে, যেটা হচ্ছে কম্পিউটারের, যেমন আমরা যদি বলি যে ওয়াচ, ঘড়ি বা ক্লকের কথা বলি, এটা একটা সার্ভিস। কম্পিউটারে ইন্টারনেট অ্যাক্টিভ রাখা, এটা একটা সার্ভিস। তারপরে কম্পিউটারে কোনো স্পাইওয়্যার অথবা অ্যান্টি কি বলে ভাইরাস, এগুলো আসতেছে কিনা, এখানে একটা ফায়ারওয়াল সার্ভিস হিসেবে থাকতে পারে। তাহলে এগুলো হচ্ছে সার্ভিস প্রোগ্রাম। আর কন্ট্রোল কন্ট্রোল প্রোগ্রাম মানে হচ্ছে আমাদের যে মেমোরি ম্যানেজমেন্ট হয়, কোন রিসোর্স কখন অ্যাক্টিভ হবে, তারপরে হচ্ছে কিউ মেনটেন করা, এগুলো কন্ট্রোল প্রোগ্রাম দিয়ে হয়। ওকে, তারপরে দেখো এখানে টাইপস অফ ওএস আমরা যদি দেখি, তাহলে ওএস এর টাইপস এর মধ্যে এখানে ব্যাচ অপারেটিং সিস্টেম আছে, যেগুলো একদম অনেক আগে থেকে আসছে। তাইলে ব্যাচ অপারেটিং সিস্টেম গুলো কি বলে? আর্লি অপারেটিং সিস্টেম দ্যাট এক্সিকিউট ব্যাচেস অফ জবস উইদাউট ইউজার ইন্টারাকশন ডিউরিং এক্সিকিউশন। অর্থাৎ এখানে মানে আগেই আমরা যে এখন কম্পিউটারকে যে কমান্ড দিই, আমরা তো প্রতিনিয়তই ক্লিক করি, তারপরে কিবোর্ডে কি প্রেস করি, মানে আমরা সব সময় ইউজারের সাথে একটা ইন্টারাকশন থাকে। কিন্তু ব্যাচ অপারেটিং সিস্টেমে কি করা হয়তো একদম শুরুর দিকে,
যে আগেই ইনস্ট্রাকশন সেট এবং ডাটা দেয়া হয়। একবারে আমরা পাঁচ কার্ডের মতো, অর্থাৎ আমরা যেরকম এটিএম কার্ড ইয়ে করি অ্যাক্সেস করি, এরকম কার্ডের মধ্যে প্রোগ্রাম এবং ডাটা দেয়া হয়। তাহলে যা যা দেয়া হয়তো সেগুলো একবারেই এক্সিকিউট হইতো। এটাকে ব্যাচ বলা হতো, মানে ব্যাচ অফ জব, অর্থাৎ আমাদের কাজের একটা ব্যাচ থাকতো, যে এই ব্যাচের কাজ ওই ব্যাচের কাজ এভাবে। তো এখানে বলতে ইউজার সাবমিট জবস, এখানে লাইক প্রোগ্রাম অর ডাটা বলছে, যেটা একটু আগে বলছি, টু দ্য অপারেটর এন্ড দ্য ওয়েট প্রসেসেস দেম ওয়ান আফটার অ্যানাদার। তার মানে এখানে মাঝখানে আর ইউজার ইন্টারাকশন নাই, যে জবগুলা সাবমিট করা হয়তো সেগুলোই একের পর এক এক্সিকিউট হইতে থাকতো। তো এখানে এই ব্যাচ অপারেটিং সিস্টেমের এক্সাম্পলে আছে আইবিএম ওএস 360। এরপরে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম আছে। তো এগুলো হচ্ছে সব আমরা ওএস টাইপের কথা বলতেছি। তো এখানে বলছে দিস ওএসএস অ্যালাউ মাল্টিপল ইউজার্স টু শেয়ার সিস্টেম রিসোর্সেস সাইমultaneously। ওকে, অর্থাৎ এখানে একাধিক ইউজারকে অ্যালাউ করে এই ধরনের রয়েছে। আর ব্যাচ অপারেটিং সিস্টেমে একজন ইউজারই কতগুলা ইনস্ট্রাকশন দিত, কিন্তু এখানে বলছে মাল্টিপল ইউজার সাপোর্ট করে, শেয়ার করে, অর্থাৎ আহ, একাধিক ইউজার এখানে কাজ করতে পারে টাইম শেয়ার করে করে। তো এখানে বলছে টাইম শেয়ারিং enables each user to interact with the system as if they had exclusive use। তো এখানে ইউনিক্স, তারপরে হচ্ছে মাল্টিক্স, এগুলো হচ্ছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের এক্সাম্পল। এরপরে আমরা যতদিন যাচ্ছে আমরা আস্তে আস্তে আরো ওএস এর ক্যাটাগরি দেখতেছি, এবং স্মার্ট ওএস আমরা আস্তে আস্তে দেখতেছিলাম। তার মধ্যে একটা আছে ডিস্ট্রিবিউটেড। তো এখানে বলছে ইন ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম, এগুলা কি গ্রুপ অফ ইন্ডিপেন্ডেন্ট কম্পিউটার ওয়ার্ক টুগেদার এজ এ সিঙ্গেল সিস্টেম। তার মানে হচ্ছে এই কম্পিউটার গুলা বিভিন্ন লোকেশনে থাকতে পারে, বিভিন্ন জায়গায় থাকতে পারে, অথবা একই জায়গায় থাকলেও আলাদা আলাদা কম্পিউটার হতে পারে, কিন্তু তারা কি করে একটা নেটওয়ার্কিং ব্যবস্থার মাধ্যমে একটা গ্রুপ হিসেবে কাজ করে। তার মানে একাধিক কম্পিউটার একটা গ্রুপের মতো কাজ করে, মনে হয় যেন একটা সিঙ্গেল কম্পিউটার। যেমন বর্তমানে আমরা যে এআই এজেন্ট ইউজ করি, যে চ্যাট জিপিটি ইউজ করি, এখানে আমরা দেখা যায় যে যে কোনো একটা ইনস্ট্রাকশন দিলে আমরা রেসপন্স পাই। আসলে এর পিছনে অনেকগুলা কম্পিউটার কাজ করতে পারে, ঠিক আছে? কিন্তু আমাদের কাছে মনে হয় যেন একটাই মাত্র সার্ভার আমাদেরকে রেসপন্স করতেছে, কিন্তু এটা আসলে অনেকগুলা গ্রুপ কম্পিউটার এই আমাদের এই ইনস্ট্রাকশন গুলো নেয় এবং সেগুলো প্রসেস করে। ওকে, তাহলে এটা ডিস্ট্রিবিউটেড সিস্টেমেরও একটা অংশ। তো বলছে দে শেয়ার রিসোর্সেস লাইক মেমোরি, প্রসেসরস এন্ড ডাটা স্টোরেজ। ওকে, এখানে এক্সাম্পল হিসেবে বলছে যেমন এমিবা, লোকাস, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের এক্সাম্পল। এরপরে আছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, আরটিওএস। আরটিওএস আর ইউজড ইন এনভায়রনমেন্টস where টাইমিং ইজ ক্রিটিক্যাল। তো বলছে এখানে দে প্রায়োরিটাইজ টাস্ক বেসড অন টাইমিং কনস্ট্রেন্টস, অর্থাৎ দেখা গেছে টাইম লিমিটেড, কিন্তু কাজের এখানে প্রায়োরিটি সেট করা হয়। অর্থাৎ একটা হচ্ছে আমরা যেটা দেখলাম যে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, সেখানে ইউজারের কাজকে টাইম শেয়ার করা হয়, কিন্তু এখানে বলছে টাইম লিমিটেড টাইমের মধ্যে কাজের প্রায়োরিটি সেট করে ওই কাজগুলার বা জবগুলা এক্সিকিউট করা হয়। তো বলছে এনশিওরিং দ্যাট হাই প্রায়োরিটি টাস্ক আর এক্সিকিউটেড অন টাইম, অর্থাৎ যে আহ, কাজের প্রায়োরিটি হাই তাকে আগে এক্সিকিউট করা হয়। তো এখানে এই রিয়েল টাইম অপারেটিং সিস্টেম গুলো এটা করে। এর মধ্যে এক্সাম্পল হচ্ছে ভিএক্স ওয়ার্কস, আরটি লিনাক্স। আমরা এখানে অপারেটিং সিস্টেমের টাইপ গুলা জানতেছিলাম, অপারেটিং সিস্টেম কি কাজ করে সেটা জানতেছিলাম। তো এখানে আমরা এই থিওরিটিক্যালি জানি, কিন্তু আমরা যখন আমরা কোশ্চেন দেখবো তখন কোশ্চেনের প্যাটার্ন দেখে আমরা বুঝতে হবে এটা কোন ধরনের অপারেটিং সিস্টেমের কাজ বা কোন অপারেটিং সিস্টেমে এই কাজটা হয়, সেটা আমরা এখান থেকে বুঝে নিই। যেমন আরেক ধরনের অপারেটিং সিস্টেম আছে যেটাকে বলা হয় নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, এনওএস। এগুলো স্পেশালি নেটওয়ার্কিং ডিভাইসের জন্য ডিজাইন করা। তো বলছে ডিজাইন টু ম্যানেজ নেটওয়ার্ক রিসোর্সেস, যেমন আমরা রাউটার বলতে পারি, অথবা নেটওয়ার্ক সিস্টেম হিসেবে আলাদা পাওয়া যায় মাইক্রোটিক। ঠিক আছে, তো এরকম আর কি। যে নেটওয়ার্কিং রিসোর্স মেনটেন করার জন্য সুইচ, রাউটার, তারপর বিভিন্ন রাউটিং প্রোটোকল, এগুলা মেনটেন করার জন্য নেটওয়ার্ক সার্ভার, নেটওয়ার্ক প্রিন্টার, এসব ম্যানেজ করার জন্য যে ওয়েসটা থাকে সেটা হচ্ছে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। এখানে অলসো ডিজাইন টু ম্যানেজ নেটওয়ার্ক রিসোর্সেস লাইক ফাইল শেয়ারিং and printers over a network. These OSs provide functionality for handling communications and data exchange. Okay? এখানে যেমন বলছে নোবেল নেটওয়ার্ক, মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার, এগুলো হচ্ছে এনওএস, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। এরপরে আছে মোবাইল অপারেটিং সিস্টেম। বলছে দিস ওএস আর optimized for mobile devices such as smartphones and tablets. Okay, offering a user-friendly interface with touch screen support and mobile-specific applications. মানে আমরা বর্তমানে যে মোবাইল ডিভাইস গুলো ইউজ করি যেমন অ্যান্ড্রয়েড, আইওএস, এগুলো সবই মোবাইল অপারেটিং সিস্টেম স্পেশালি তৈরি করা, এগুলো টাচ স্ক্রিন সাপোর্ট করে, ইউজার ফ্রেন্ডলি। ঠিক আছে, তাহলে এই ধরনের অপারেটিং সিস্টেম আমরা বর্তমানে দেখতে পাই।
এছাড়াও আছে এমবেডেড অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে নির্দিষ্ট কোনো একটা কাজের জন্য একটা আইওটি ডিভাইস তৈরি করা হতে পারে, অথবা অটোমোবাইলের জন্য বা লিফটের জন্য, এরকম নির্দিষ্ট যন্ত্রের জন্য নির্দিষ্ট ওএস বানানো, সেটাই হচ্ছে এমবেডেড অপারেটিং সিস্টেম। এখানে বলতে ইউজ ইন এমবেডেড সিস্টেমস দিজ ওএসএস আর টিপিক্যালি লাইট ওয়েট and designed for specific hardware configuration, such as এখানে বলছে those found in IoT devices, appliances or automobiles. Okay, তাহলে এই আমরা যতগুলা স্মার্ট ডিভাইস দেখি, এবং ওই স্মার্ট ডিভাইসে যদি কোনো একটা ওএস থাকে, সেটা ওই স্মার্ট ডিভাইসকে কন্ট্রোল করে, তাহলে আমরা বলতে পারি সেটা একটা এমবেডেড অপারেটিং সিস্টেম। যেমন এখানে বলছে এমবেডেড লিনাক্স আছে, ফ্রি আর টিওএস আছে। এরপরে জেনারেল পারপাস অপারেটিং সিস্টেম, এটা আর কি সবচেয়ে বেশি ইউজ হয়, জেনারেল পারপাস অপারেটিং সিস্টেম, অর্থাৎ এই অপারেটিং সিস্টেম গুলো মোটামুটি সব কাজে ব্যবহার করা যায়, এবং যে কম্পিউটার গুলো মোটামুটি সব ধরনের কাজই করে সেগুলোই জেনারেল অপারেটিং সিস্টেম ইউজ করে। তো এখানে বলছে দিস ওয়েস আর ডিজাইন ফর জেনারেল কম্পিউটিং নিডস এন্ড আর কমনলি ইউজ ইন পার্সোনাল কম্পিউটার্স, সার্ভার্স এন্ড ওয়ার্ক স্টেশন। যেমন এক্সাম্পল হিসেবে আমরা উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স, যেগুলো বর্তমানে আমরা বেশি ইউজ করি, সেগুলো হচ্ছে জেনারেল পারপাস অপারেটিং সিস্টেম। আচ্ছা, তাহলে তখন আমরা অপারেটিং সিস্টেম কি, তার কাজ কি, কিছু টাইপস বোঝার ট্রাই করছি। অর্থাৎ আমরা আহ, আমাদের দৈনন্দিন কাজে বিভিন্ন ধরনের ডিভাইস দেখি, এবং ওই ডিভাইস গুলোতে কি অপারেটিং সিস্টেম চলতেছে সেটা আমরা মোটামুটি টাইপ গুলো দেখেই বুঝতে পারছি। সবাই কি বুঝতে পারছো? ক্লিয়ার সবাই নাকি? এ আসো লাইনে, নাকি আমি একাই কথা বলতেছি? জি স্যার। আচ্ছা, মাঝে মধ্যে তো রেসপন্স করবা, নাই তো বুঝবো না। ওকে স্যার। আচ্ছা, এখন দেখো এইম অফ ওয়েস, ওয়েস এর আসল উদ্দেশ্য কি। এখানে বলছে ইফেক্টিভ ইউজ অফ রিসোর্সেস, এটাই হচ্ছে আসলে মূল এইম একটা ওয়েসের। এরপরও আমরা ওয়েসকে বিভিন্ন কাজে ইউজ করি, কিন্তু আসলে রিসোর্স, অর্থাৎ আমাদের যে হার্ডওয়্যার রিসোর্স, সফটওয়্যার রিসোর্স, আমাদের হিউম্যান রিসোর্স, এগুলার ইফেক্টিভ ইউজ করা, মেমোরি রিসোর্স ইফেক্টিভ ইউজ করা, এটাই হচ্ছে মূলত ওয়েসের কাজ। এখানে বলছে ইট এনাবলস দ্য ইফেক্টিভ ইউজ অফ রিসোর্সেস রিলেটেড টু কম্পিউটার্স, যেমন হার্ডওয়্যার রিসোর্সেস, সফটওয়্যার রিসোর্সেস, হিউম্যান রিসোর্সেস। ওকে, তারপর বলছে টিপিক্যাল মেথডস ফর দ্য ইফেক্টিভ ইউজ অফ রিসোর্সেস ইনক্লুডিং মাল্টি প্রোগ্রামিং, which shares resources among multiple programs and appears to run the programs concurrently. And this can improve throughput and shorten response time. তার মানে হচ্ছে আমরা যে মাল্টি প্রোগ্রামিং যে এনভায়রনমেন্ট তৈরি করি, সেটা ম্যানেজ করাও এই ওএস এর কাজ। ঠিক আছে, অত মাল্টিপল প্রোগ্রাম রান করবে, মাল্টিপল প্রোগ্রামের যে মেমোরি অ্যাক্সেস এর ব্যাপার আছে, কে কোন দিক থেকে মেমোরি অ্যাক্সেস করবে, কার জন্য কোন মেমোরি অ্যালোকেট করা হয়, সেটা আবার মেমোরি প্রোগ্রামটা যখন রিলিজ হয় অর্থাৎ ক্লোজ হয়, তখন আবার মেমোরিকে ইয়ে করা, মানে ফ্রি করে নেয়া, অ্যাভেলেবল করে নেয়া, এগুলো এই আমাদের এই ওয়েস ইয়ে করে, ওয়েস এর এই অর্থাৎ এগুলো ম্যানেজ করা। তারপর বলছে রেসিস, ইট ইমপ্রুভস the computer system reliability and ensures security. It enables the increase of MTBF. MTBF মানে হচ্ছে ফেইলিয়ার, আর এটাকে টাইম, মানে এটাকে কি বলে, মিজার টাইম, মানে ফেইলিয়ার টাইম আর কি, মূলত এমটিবিএফ এর একটা টার্ম আছে, মনে আসতেছে না। একটা হচ্ছে ফেইলিয়ার বিটুইন ফেইলিয়ার, এটা হচ্ছে টাইম বিটুইন ফেইলিয়ার, এরকম এমতে কি বোঝায়, মেজারমেন্ট মনে হয় নাকি এরকম। তাহলে টাইম বিটুইন ফেইলিয়ার আর হচ্ছে টাইম টু রান অথবা রিটার্ন, মানে ফেইল ওভারের পরে রিটার্ন হইতে কতক্ষণ লাগে, রিকভারি, দুইটা টার্ম আছে এখানে। তার মানে হচ্ছে এই একটা ফেইলার যদি হয়, তাহলে এই প্রত্যেকটা ফেইলারের মাঝখানে কতটুকু টাইম হচ্ছে সেটাকে ম্যানেজ করা, ঠিক আছে। আরেকটা হচ্ছে যদি ফেইল হয়, সেটা আবার রিকভারি হতে কত সময় লাগে, সেটাকেও ম্যানেজ করা, এটাও হচ্ছে এই এই অপারেটিং সিস্টেমের কাজ। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রোভাইডিং ইউজেবিলিটি। এখানে বলছে ইট ইমপ্রুভ দ্য operability to decrease the burden on the user. It implements serial processing of jobs because it is time consuming for an operator to operate the computer every time a program is run. ঠিক আছে, অর্থাৎ এখানে ইউটিলিটি, ইউজার লেভেল ইউজিবিলিটি বাড়ানো, এটা এই ফিচারটা এনশিওর করাও ইয়ের কাজ, অপারেটিং সিস্টেমের কাজ। তো সে কিভাবে করে, এটা হচ্ছে টাইম শেয়ারিং এর মাধ্যমে হতে পারে। তারপর হচ্ছে আমাদের ওই যে জব প্রায়োরিটি হিসেবে হতে পারে। ঠিক আছে, যে কোন জবটা কখন প্রসেস করা উচিত, কোন ইউজারকে কতটুকু
হাই প্রায়োরিটি দেওয়া উচিত, এগুলা ম্যানেজ করাও ওএস এর কাজ। তারপরে এখানে ম্যানেজমেন্ট ফাংশনস অফ ওএস, অর্থাৎ ওএস কি কি ম্যানেজ করে তার উপরে এখানে কিছু রোল বলা আছে। ম্যানেজমেন্ট ফাংশন গুলা কি, যেমন বলছে জব ম্যানেজমেন্ট, এটা একটা ওএস এর কাজ। তাহলে জব ম্যানেজার কি করে? টু ম্যানেজ দ্য এক্সিকিউশন অফ ওয়ার্ক ফ্রম দা পার্সপেক্টিভ অফ ইউজার, অর্থাৎ ইউজার যে কাজটা দিল সেটা ম্যানেজ করা। তারপর হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট, এখানে বলছে টু ম্যানেজ দ্য এক্সিকিউশন অফ ওয়ার্ক অর টাস্ক ফ্রম দা পার্সপেক্টিভ অফ এ মেশিন। তাহলে একটা হচ্ছে ইউজার থেকে যেটা আসে সেটাকে বলা হয় একটা জব। আবার প্রত্যেকটা জব কতগুলো টাস্কে ভাগ করা হয় যেটা মেশিন থেকে আসে। অর্থাৎ একটা জব দেখা গেছে কয়েকটা রিসোর্সে চলে যায়, তারপর ওই রিসোর্স গুলা এক একটা টাস্ক কমপ্লিট করে, তাহলে সেগুলো ম্যানেজ করা হচ্ছে এই ওএস এর কাজ। আবার বলছে মেমোরি ম্যানেজ করা, এটা কিছুক্ষণ আগেও বলতেছিলাম, যে টু ইফেক্টিভলি ইউজ মেমোরি এরিয়া, অর্থাৎ আমাদের যে র্যাম আছে অথবা হার্ড ডিস্ক আছে, এই র্যাম এবং হার্ড ডিস্ক ম্যানেজ করা, যে কোন ইউজার কোন প্রোগ্রাম কতটুকু ইউজ করবে এটাকে ম্যানেজ করা। অর্থাৎ ইউজ করার পরে আবার ফ্রি করে দিতে হয়, অর্থাৎ একটা প্রোগ্রাম যখন রান হয় সেই র্যাম থেকে লোড নেয়, তাহলে র্যামের এই মেমোরি কোথায় থেকে লোড নিবে, আবার প্রোগ্রামটা যখন ক্লোজ করা হয় তাহলে এটাকে আবার ফ্রি করে অন্য আরেকটা প্রোগ্রামের জন্য এনশিওর করা, এটাই হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। ওকে। তারপর ডাটা ম্যানেজমেন্ট আছে, টু ম্যানেজ অ্যাক্সেস টু ডাটা অন অক্সিলিয়ারি স্টোরেজ ডিভাইসেস। ওকে। তারপর হচ্ছে ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট, টু ম্যানেজ অ্যাক্সেস টু ইনপুট অর আউটপুট ডিভাইসেস। তাহলে এখানে ইনপুট আউটপুট ডিভাইস ম্যানেজ করাও এটা ওএস এর কাজ। এরপর আছে নেটওয়ার্ক ম্যানেজ করা, তার মানে হচ্ছে টু ম্যানেজ নেটওয়ার্ক কন্ট্রোল। আমরা যে ওয়াইফাই বলি অথবা আমাদের ল্যান্ড পোর্ট হয় অথবা আমাদের ইন্টারনাল যদি কোনো কমিউনিকেশন হয়, যেমন বাস লেভেলে হতে পারে, ডিভাইস লেভেলে হতে পারে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে, ঠিক আছে? তাহলে এই সব ম্যানেজ করাও এই ইয়ের কাজ ওয়েস। অপারেশনস ম্যানেজমেন্ট, টু ম্যানেজ সিম্পলিসিটি এন্ড ফ্লেক্সিবিলিটি কনসার্নিং অপারেশনস, অর্থাৎ অপারেশন গুলা কত সহজে কত ভালো অ্যালগোরিদম দিয়ে করা যায়, এগুলো ম্যানেজ করে ওয়েস। তারপর হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট, টু ম্যানেজ ইনফরমেশন এন্ড কন্ট্রোল রিলেটিং টু ইউজার। তার মানে ইউজার লেভেল, ইউজারের প্রায়োরিটি কতটুকু, ইউজার কোন লেভেলের, সেটা কি অ্যাডমিনিস্ট্রেটর নাকি গেস্ট নাকি নর্মাল ইউজার নাকি নেটওয়ার্ক ইউজার, এই ধরনের হিসাব করে কাকে কতটুকু এক্সেস দিতে হবে সেগুলো ম্যানেজ করা। তারপর সিকিউরিটি ম্যানেজমেন্ট আছে, টু ম্যানেজ ইনফরমেশন এন্ড কন্ট্রোলস রিলেটিং টু সিকিউরিটি, অর্থাৎ আমরা বর্তমানে নেটওয়ার্কে যেহেতু সবাই কাজ করে, সুতরাং এখানে সিকিউরিটি একটা ইস্যু, যেখানে দেখা গেছে ডাটা লিকের সব পসিবিলিটি থাকে, ইনফরমেশন লিকের পসিবিলিটি থাকে, পুরো কম্পিউটার হাইজ্যাক হওয়ার পসিবিলিটি থাকে। তাহলে এই সিকিউরিটি গুলো ম্যানেজ করা হয়েছে। তারপর হচ্ছে ফল্ট ম্যানেজমেন্ট, একটু আগে যেটা বলছি যে কোনো কারণে যদি ফল্ট হয়, অর্থাৎ কম্পিউটার দেখা গেছে হঠাৎ কোনো একটা রিসোর্স অ্যাভেলেবল পেলো না, অথবা দেখা গেছে হঠাৎ করে রিস্টার্ট নিতে নিতে পারে, শাটডাউন হয়ে যেতে পারে, কোনো একটা কাজ সাবমিট করলে সেই কাজটা রিসিভ করতে দেরি হইতেছে, তাহলে এই যে ফল্ট ম্যানেজ করা, যে কোন কোন কাজ কতক্ষণ রেসপন্স টাইম আসলো, কাজ সাবমিট করার পরে সেটা রেসপন্স করতে কত সময় লাগলো, এইগুলা ম্যানেজ করা এই ওয়েবসাইট, ঠিক আছে? তো এবার আসো মিডল ওয়্যার। যেহেতু ওএস মোটামুটি একটা মিডল ওয়্যার হিসেবেই কাজ করে, কারণ হচ্ছে আমরা যে ইয়েগুলো ইউজ করি, আমরা যে অ্যাপ্লিকেশন লেভেলের সফটওয়্যার গুলো ইউজ করি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়, অর্থাৎ যেটা মানুষ তার কাজের জন্য তৈরি করে। আর যেমন ধরো আমরা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করে আমরা কি করি, কোনো কিছু লিখে আমরা একটা কিছু প্রিন্ট দিই, তাহলে প্রিন্টটা দিচ্ছি আমরা প্রিন্টার হার্ডওয়্যারে। তাহলে এই যে আমি অ্যাপ্লিকেশন লেভেলে কাজ করলাম আবার হার্ডওয়্যারে প্রিন্ট করলাম, তাহলে মাঝখানে আমাকে এই প্রিন্টটাকে ম্যানেজ করছে। তাহলে এটা হচ্ছে একটা ওএস এর কাজ। আর ওএস এর মধ্যে এরকম কিছু মিডলওয়্যার থাকে, অর্থাৎ যারা ওএস এর মধ্যে কাজ করে, মিডলওয়্যার বলে এগুলাকে। তাহলে এখানে দেখো মিডলওয়্যার বলছে, middleware is a software that is located between the OS and application software। যদিও এটা বলছে ওএস এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাঝখানে, কিন্তু এটা ওএস এরই একটা পার্ট, ঠিক আছে? তো বলছে অর্থাৎ ওএস এর একটা পার্ট, কিন্তু এটাকে আমরা মিডলওয়্যার বলি, এটা ওএস এর সাথেই থাকে। তো বলছে it provides basic functions that are common to a variety of purposes. By providing basic functions with a unified interface, it facilitates the development of application software that does not rely on an OS nor hardware। ওকে। তাহলে এখানে বলছে আমরা যে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ বলি, যে আমরা প্রোগ্রাম করি, এটাও মিডলওয়্যার হিসেবে কাজ করে। তারপর বলছে ইট ইজ ডিফিকাল্ট টু অ্যাকুরেট ডিস্টিংগুইশ মিডলওয়্যার বিকজ সাম ইজ এমবেডেড অ্যাজ পার্ট অফ দ্য ওয়েস এন্ড সাম ইজ পারচেজড এডিশনালি বাই দ্য ইউজার। তার মানে এই মিডলওয়্যার গুলা কিছু মানে ওয়েস এর সাথেই থাকে, আবার কিছু এডিশনালি তৈরি করা হয় ইউজারের জন্য বা ইউজারদের দ্বারা তৈরি করা হয়, ঠিক আছে?
তো যেমন এখানে কিছু মিডলওয়্যার টাইপ বলা হয়েছে, তোমরা এগুলা টাইপ গুলা দেখলেই চিনতে পারবা বা বুঝতে পারবা। যেমন বলছে লিঙ্কিং সফটওয়্যার বিটুইন অ্যাপ্লিকেশন প্রোগ্রামস। তাহলে সফটওয়্যার এই যে অ্যাপ্লিকেশন, এক অ্যাপ্লিকেশনের সাথে আরেকটা অ্যাপ্লিকেশনের লিঙ্ক করা। ঠিক আছে, যেমন মনে করো এটাকে কমন টার্মে এপিআই বলে। এপিআই নাম শুনতে পার, হয়তো তোমরা শুনছো। তো এখানে এক সফটওয়্যারের সাথে অন্য আরেকটা সফটওয়্যার লিঙ্ক করে দেওয়া, এটা হচ্ছে মিডলওয়্যার। বলছে দিস ইজ সফটওয়্যার দ্যাট এনাবলস ডাটা কম্প্যাটিবিলিটি এন্ড আদার ফাংশন বিটুইন অ্যাপ্লিকেশন প্রোগ্রামস। তারপর হচ্ছে ডিবিএমএস, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে তোমরা কিছু ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করতে পারো, যেমন এসকিউএল সার্ভার, মাই এসকিউএল, পোস্টগ্রি, ঠিক আছে, মঙ্গোডিবি। তাহলে এই ধরনের ডিবিএমএস যখন তোমরা ইউজ করো, সেটাও এক ধরনের মিডলওয়্যার। সেটা কি করে, তোমার এই অ্যাপ্লিকেশনের সাথে একটা ডাটাবেজের ইয়ে করে দেয়, লিঙ্ক করে দেয়। এটাকে বলা হয় ডিবিএমএস, মানে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, তারপরে বলছে কমিউনিকেশন ম্যানেজমেন্ট সিস্টেম, দিস ইজ সফটওয়্যার দ্যাট ম্যানেজ কমিউনিকেশন বিটুইন কম্পিউটার্স অর সার্ভার্স। তার মানে হচ্ছে আমরা যে নেটওয়ার্কিং করি, সেটাও এক ধরনের নেটওয়ার্কিং এর জন্য যে সফটওয়্যার গুলো পাওয়া যায় বা যে মডেল গুলো পাওয়া যায় বা প্রোটোকল গুলো পাওয়া যায়, এগুলো হচ্ছে এক ধরনের মিডলওয়্যার। তারপর বলছে সফটওয়্যার ডেভেলপমেন্ট টুল, যেমন আমরা যে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, আইডি ইউজ করি, এগুলো মিডলওয়্যার। তাহলে এগুলো কি করে, দিস ইজ সফটওয়্যার দ্যাট সাপোর্টস সফটওয়্যার ডেভেলপমেন্ট উইথ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস এন্ড আদার টুলস। তার মানে একটা আইডি ইউজ করলে, আইডি তে অনেক ধরনের সাপোর্ট থাকে। যেমন তুমি আইডি তে প্রোগ্রাম এডিট করতে পারো, একটা এডিটর হিসেবে কাজ করে। যেমন মনে করো তুমি যদি বলো ভিএস কোড, তাহলে এটা একটা এডিটর। কিন্তু তুমি যদি বলো ভিজুয়াল স্টুডিও, তাহলে এটা একটা আইডি। অর্থাৎ ভিজুয়াল স্টুডিওতে তোমার আরো অনেক ফিচার থাকে, এখানে কম্পাইলও হয়, এখানে তোমার এডিটও করা যায়, এখানে তোমার ওএস এর সাথে লিঙ্ক থাকে সেটাও করা হয়, এখানে এনভায়রনমেন্টও সেট করা যায়। আর যেগুলো শুধুমাত্র এডিটর, সেখানে তুমি শুধু প্রোগ্রাম বা কোড এডিট করবা। ঠিক আছে, কিন্তু কম্পাইল বা রান করার জন্য তোমাকে অন্য আরেকটা সার্ভার বা অন্য আরেকটা প্রসেসে যেতে হয়। তো এখানে ওটাই বলছে সফটওয়্যার ডেভেলপমেন্ট টুল গুলা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে আরো অন্যান্য টুলস এর ইন্টিগ্রেট করে দেয়। এরপর বলছে অপারেশনস ম্যানেজমেন্ট টুল, দিস ইজ সফটওয়্যার দ্যাট সাপোর্টস অর ম্যানেজেস দ্য অপারেশনস অফ এ কম্পিউটার। অর্থাৎ বিভিন্ন অপারেশনকে ম্যানেজ করা। তারপর হচ্ছে ট্রানজাকশন প্রসেসিং মনিটরিং। অর্থাৎ আমরা এই যে কম্পিউটারে দেখবা যে টাস্ক ম্যানেজার নামে একটা অপশন পাওয়া যায়, সেখানে বিভিন্ন প্রসেসিং ইয়ে দেখা যায়, ট্রানজাকশন প্রসেসিং মনিটর করা যায়, যে কোন প্রসেস চলতেছে, কোনটা বন্ধ করতে হবে, কোনটা কতটুকু মেমোরি নিচ্ছে, কোনটা কতটুকু প্রসেসর ইউজ করতেছে। এই ধরনের কিছু ট্রানজাকশন প্রসেসের টুল পাওয়া যায়, ট্রানজাকশন প্রসেসিং টুল। ঠিক আছে, তাহলে এগুলো মিডল। তারপরে এই যে একটু আগে বলছিলাম এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। তাহলে বর্তমানে এই টাইমটা সবচেয়ে বেশি ইউজ হয়, সবাই এই নামটা ভালোভাবে শুনে, যে এপিআই, দিস ইজ এ মেকানিজম বলছে ফর ইউজিং দ্য ফিচার্স প্রোভাইড বাই এন ওএস। তারপরে বলতে যেমন কমান্ডস অথবা ফাংশনস ফ্রম এন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বাই ইউজিং দ্য সেম ওএস অ্যান্ড এপিআইস, প্রোগ্রাম কম্পাটিবিলিটি ক্যান বি ইনক্রিজ and the required number of person hours can be reduced at time of porting the program to another platform। অর্থাৎ এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্ম, এক প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রাম, এক সফটওয়্যার থেকে অন্য সফটওয়্যার, এক কোম্পানি থেকে অন্য কোম্পানি, এরকম বিভিন্ন ধরনের যে ইন্টার কানেকশন সফটওয়্যার লেভেলে এটা যেভাবে করা হয়, সেটাই হচ্ছে এপিআই। অর্থাৎ এক কোম্পানির রুলস বা ডাটা ম্যানেজমেন্ট একরকম, আরেক কোম্পানির রুলস বা ডাটা ম্যানেজমেন্ট অন্যরকম। কিন্তু তাহলে এক কোম্পানির ডাটা অন্য কোম্পানি কিভাবে নিবে? তাহলে এই নেয়ার জন্য মাঝখানে একটা গেটওয়ে তৈরি করা হয়, যে গেটওয়েতে একটা কমন ডাটা মাইগ্রেশন করা হয়। তাহলে কমন ডাটা মাইগ্রেশনের মাধ্যমে ওই গেটওয়ে হচ্ছে একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামের কাজ হচ্ছে ওই ডাটা মাইগ্রেশনটাকে করা এবং ডাটা মাইগ্রেশন অনুযায়ী নিজের মতো করে ডাটা রিসিভ এবং সেন্ড করা। এটাই হচ্ছে এপিআই। বুঝতে পারছি? তো এরকম এপিআই লেভেলে এপিআই এর মতো করে কিছু আছে লাইব্রেরি। লাইব্রেরি গুলো হচ্ছে আবার, এপিআই হচ্ছে সাধারণত ওয়েব লেভেলে বোঝায় বা ওয়েব লেভেলে কাজ করলে এটাকে এপিআই বলে। কিন্তু ওএস লেভেলে বা উইন্ডোজ ঘরানায় এই যেগুলো হচ্ছে গ্রাফিক্যাল ইউজার লেভেলের অথবা ইএক্সি লেভেলে, এক্সিকিউশন লেভেলে, এই লেভেলে এগুলাকে বলা হয় লাইব্রেরি। তোমরা হয়তো মাইক্রোসফট যে উইন্ডোজ ইউজ করলে দেখবা যে উইন্ডোজে .dll, ডাটা লিঙ্ক লাইব্রেরি, এরকম .dll নামে দেখবো অনেক ফাইল আছে, সি ড্রাইভে দেখতে পারবা। তাহলে এগুলো হচ্ছে লাইব্রেরি, অর্থাৎ এগুলো এক একটা ইন্টারফেস বা কি বলে এপিআই। তাহলে লাইব্রেরিও এক ধরনের এপিআই বা মিডলওয়্যার। ঠিক আছে, তো এখানে বলছে দিস ইজ আ ফাইল দ্যাট গ্রুপ programs with highly versatile and specific functions in a
রিইউজেবল ফরম্যাট, অর্থাৎ এই লাইব্রেরি গুলো বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে আবার রিইউজ করা যায়। অর্থাৎ একটা সফটওয়্যার অন্য আরেকটা উইন্ডোজের, ধরো একটা উইন্ডোজের সফটওয়্যার আরেকটা উইন্ডোজে রান করতে হবে অথবা আরেকটা ভার্সনে রান করতে হবে, তাহলে এই যে ভার্সন কম্পাটিবিলিটি এই তোমার ডিএলএল ফাইলের মাধ্যমে করানো যায়। ঠিক আছে, তো এখানে এটাই বলছে, it sometimes refers to mechanisms that manage and provide files. Normally, a library is incorporated into another program for use and cannot be executed as a standalone program. তার মানে এটা শুধু লিঙ্ক করে দেয়। ঠিক আছে, লাইব্রেরি হচ্ছে লিঙ্কের জন্য। তাহলে এগুলো সবই মিডলওয়্যার হিসেবে আমরা দেখতেছি। এরপরে আমরা মিডলওয়্যার হিসেবে আরো দেখতেছি শেল, যেটাকে আমরা কমান্ড ইন্টারপ্রেটার বলতে পারি, অর্থাৎ শেল প্রোগ্রামিং বলা হয় বা শেল স্ক্রিপ্ট বলা হয়। আমরা সুন্দর, যেমন আমরা কমান্ড লাইনে যে কমান্ড লিখি সেটা বর্তমানে আমরা আলো স্ক্রিন কমান্ড প্রম্পট লিখি, তাহলে এই কমান্ড প্রম্পটেরই একটা সিকিউরড একটা ইয়ে আছে ভার্সন, সেটাকে বলা সিকিউর শেল, বা যেটাকে বলা হয় তোমার টার্মিনাল আর কি। ঠিক আছে, তাহলে ওই টার্মিনাল বা শেল এটাও এক ধরনের মিডলওয়্যার, অর্থাৎ এটা কি করে দুইটা সিস্টেমের মধ্যে কমান্ড দিয়ে কাজ করা যায়, মানে মাঝখানে এটা একটা ইন্টারপ্রেটার হিসেবে কাজ করে। তো এখানে বলছে দিস ইজ সফটওয়্যার দ্যাট ইন্টারপ্রেটস ইউজার অপারেশনস উইথ এ কমান্ড ইন্টারপ্রেটার এন্ড কনভেজ দেম টু অর গিভস ইনস্ট্রাকশন টু দা ওএস, অর্থাৎ ওএস এর মধ্যে সেই এটা ইনস্ট্রাকশন হিসেবে প্রেজেন্ট করে। অবশ্য ইট ইজ সামটাইমস ক্লাসিফাইড অ্যাজ এন ওএস ফাংশন, এটা ওএস এর ফাংশন হিসেবে ধরা হয়, কিন্তু এটা মিডলওয়্যার অর্থাৎ ওএস এর পার্ট। তারপর বলছে কম্পোনেন্ট ওয়্যার, দিস ইজ সফটওয়্যার দ্যাট হ্যাজ এ স্পেসিফিক ফাংশন এন্ড ইজ ইউজড অ্যাজ এ কম্পোনেন্ট অফ প্রোগ্রাম ডিউরিং প্রোগ্রাম ডেভেলপমেন্ট। দ্য ডেভেলপমেন্ট অফ এন অ্যাপ্লিকেশন বাই কম্বাইনিং কম্পোনেন্ট ওয়্যার ইজ কল্ড কম্পোনেন্ট বেসড প্রোগ্রামিং। ঠিক আছে, এরপর আছে ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্কটা তোমরা অনেকে হয়তো ইউজ করতে পারো ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কের জন্য, অর্থাৎ তোমরা যেমন কমন কিছু ফ্রেমওয়ার্ক আছে, লারাভেল আছে, তোমরা যদি ইয়াতে কাজ করো ওয়েবে, তারপর হচ্ছে ডটনেট ফ্রেমওয়ার্ক আছে তোমরা যদি উইন্ডোজে কাজ করো, তাহলে এরকম কিছু ফ্রেমওয়ার্ক আছে যেগুলো মিডলওয়্যার হিসেবে কাজ করে। ফ্রেমওয়ার্ক গুলা কি, এটা হচ্ছে দুইটা সিস্টেমের মধ্যে একটা ডেভেলপমেন্ট একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেয়। তাইলে তুমি দেখা গেছে একটা সিস্টেম সম্বন্ধে খুব ভালো আহ, জ্ঞান রাখতে হয় না, তুমি শুধু ওই ফ্রেমওয়ার্কটা বুঝে গেলেই, ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারলেই ফ্রেমওয়ার্কই তোমাকে ওই সিস্টেম সম্বন্ধে যা যা করা দরকার সে করে রাখবে। তুমি শুধু ফ্রেমওয়ার্কের মধ্যে কমান্ড বা স্ক্রিপ্ট গুলা লিখে দিবা। তো এটা হলো ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক। তো বলছে দিস ইজ সফটওয়্যার দ্যাট প্রোভাইড জেনারেলি ইউজড functions that are often required during application development and works as a base for application. It can be called a general framework for standardizing and streamlining application development. Okay? তাহলে মোটামুটি আমরা ওএস এবং মিডলওয়্যার সম্বন্ধে জানলাম লেকচার 12-এ। এরপর আমরা লেকচার 13-এ যাব। তো এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। এখন লেকচার 13-এ মূলত হচ্ছে প্রোগ্রামিং রিলেটেড। তো এখানে তোমাদের কাছে কোনো ক্লাস আছে? জি স্যার। হ্যালো। আর কোনো ক্লাস আছে আজকে নাকি আমারই শুধু? হ্যাঁ বলো। আমাদের এমনিতে অন্য জায়গায় ক্লাস আছে, এখানে আইটিতে আর কোনো ক্লাস নাই। তা স্যার আমার একটা কোশ্চেন ছিল তখন, আমার ওই মাইক্রোফোনটা কাজ করতেছিল না দেখে বলতে পারি নাই আর কি। হ্যালো। হ্যালো। তার হ্যাঁ, বলো ভিতর বলো, আমি শুনতেছি। আচ্ছা স্যার, ওই যে আইডির হ্যাঁ, আমি বিষয়ে শুনতেছি, বলছিলেন বলো। যখন অপার ইয়ের আইডির বিষয়ে বলছিলেন তখন বিএস কোড আর ভিজুয়াল স্টুডিওর কথা বলছিলেন। আহ একটাকে আইডি বলতেছিলেন আর একটা যেন কি বলতেছিলেন আর কি, ওই হুম বিষয়টা একটু হুম ক্লিয়ার ছিলাম না তখন। একটা হচ্ছে প্রোগ্রাম এডিটর বা টেক্সট এডিটর বলা হয় এগুলা। আমরা ঠিক তো আছে, বিএস কোড এবং কোড ভিজুয়াল স্টুডিও এডিটরও বলা হয়, মানে সবগুলারই, একটা হচ্ছে এডিটর মানে টাইপের ইয়ে সবগুলোকেই তো। তো আইডি বলতাম। না না, ও আচ্ছা, বুঝতে বুঝতে পারছি। আইডিটা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে মোটামুটি সবকিছু একত্রে থাকে। যেমন ভিএস কোডে বর্তমানে প্লাগ ইন ইউজ করে করে এটাকে আইডি লেভেলে নিয়ে যাওয়া যায়, কিন্তু এটা মূলত আইডি না। ভিএস কোডটা হচ্ছে একটা টেক্সট এডিটর অথবা কোড এডিটর। এখানে তুমি যখন ধরো একটা কম্পাইলারের একটা এক্সটেনশন নিয়ে আসো, তখন তুমি এখানে কম্পাইল করতে পারো, কিন্তু এর আগে পারো না। এর আগে শুধু টেক্সট ইয়ে করতে পারো। আর যেটা আইডি, সেখানে কি হয়, একটা কম্পাইলার ইন্টারপ্রেটার, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট সেট করে, এগুলো সব দেয়া থাকে, তখন তুমি ওখানে লিখে ওখানেই রান করতে পারো। ঠিক আছে, জি স্যার। স্যার এইটাই কনফিউশন ছিল তখন। মানে আইডি আইডি হইতে হলে কি হবে, মানে একই জায়গায় তুমি সবকিছু করতে পারবে, তোমাকে আলাদা জায়গায় যেতে হবে না। আর টেক্সট এডিটর বা কোড এডিটর হইলে ওখানে শুধু লিখবা, রান করবা অন্য জায়গায়। যেমন দেখবা যে ভিএস কোডে অনেকে ওয়েবসাইট তৈরি করে, কিন্তু সে রান করে কিন্তু ইয়াতে
ওই যে কি জানি বলে, ব্রাউজারে। বুঝতে পারছো? বুঝতে কিন্তু পারছি। ভিএস কোডটা যেটা হচ্ছে, এটা একটু এটার একটু ফাংশনালিটি ভালো। অর্থাৎ ভিএস কোডটাতে তোমার কিছু প্লাগ ইন দেওয়ার অপশন দেওয়া থাকে, এক্সটেনশন এড করার অপশন আছে। এই জন্য কি করা হয়, ভিএস কোড বর্তমানে পপুলারিটি নিতেছে। এটা আস্তে আস্তে আইডি লেভেলে তুমি তৈরি করতে পারো। অর্থাৎ একটা আইডি হিসেবে তুমি এটাকে বানিয়ে নিতে পারো এক্সটেনশন দিতে দিতে, যে তোমাকে আর অন্য জায়গায় যাওয়া লাগে না। এখানেই কোড করে এখানেই রান করে দেখতে পারো, এখানেই তুমি আউটপুট ট্রেস করতে পারো, সবকিছু এখানেই করা যায়, ডিবাগ করা যায়। ঠিক আছে? তাহলে ভিএস কোড মূলত হচ্ছে একটা কোড এডিটর, কিন্তু এটাকে তুমি এক্সটেনশন দিয়ে দিয়ে আইডি লেভেলে তৈরি করতে পারো। কিন্তু এটা মানে নামে কিন্তু আইডি না, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট নাই। বোঝা গেল? জি স্যার, সব এক্সটেনশন ইউজ করে এখানে সবগুলো ল্যাঙ্গুয়েজ আমরা মানে ইউজ করতে পারি, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ একসাথে ইউজ করতে পারি এই জায়গাতে এক্সটেনশন ইউজ করে। হ্যাঁ, 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 এক্সটেনশন দিয়ে দিয়ে তুমি এটাকে মানে আইডি লেভেলে নিয়ে যেতে পারো, কিন্তু এটা ফর্মালি একটা আইডি না, মানে তুমি বানিয়ে নিতে পারবে আস্তে আস্তে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট লেকচারে চলে যাই। আমরা একটু দ্রুতই শেষ করতে হবে, যেহেতু টাইম 9:30 পর্যন্ত হয়ে গেছে। এই ক্লাসটা 10:30 পর্যন্ত দিছে, আবার আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করতে হবে। কোশ্চেন থাকলে করবা, সমস্যা নাই। দরকার হলে একটু নোট করে রাখি, পরে আমাকে কোশ্চেন। আর ভিতরে যদি আমাকে নক করো, অসুবিধা নাই, আমি লিখে চলে যাব। আচ্ছা, লেকচার 13-এ আমাদের ফাইল সিস্টেম এবং ডেভেলপমেন্ট টুলস নিয়ে কথা আছে। তো এখানে আমরা যখন এই ওএস অপারেটিং সিস্টেমে কাজ করি, তখন অপারেটিং সিস্টেমে আমাদের ফাইল সিস্টেম সম্বন্ধে একটু জানা দরকার। তারপর হচ্ছে আমরা মোটামুটি এখানে মিডলওয়্যার কি, অপারেটিং সিস্টেম কি কাজ করে, মোটামুটি বেসিক একটা ধারণা আমরা পেয়ে গেলাম। তো এখানে দেখো, ফাইল সিস্টেমের মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে ইনফরমেশন, ইনফরমেশনের ইউনিটস। এটা আমরা আগে থেকে জানি, বিট বাইট, ডাটা, রেকর্ড, ইনফরমেশন, এগুলো আমরা বুঝতে পারছি। তো এখানে বলছে এই ফাইল সিস্টেম ইজ এ মেকানিজম দ্যাট ম্যানেজেস files that are stored on a auxiliary storage media such as a hard disk drive। এই auxiliary storage বা secondary storage যেটাকে বলা হয়, সেটি হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। তাহলে এই হার্ড ডিস্ক ড্রাইভে এই যে এই ফাইল ম্যানেজ করার যে মেকানিজম, এটি হচ্ছে ফাইল সিস্টেম। তাহলে এখন এই ফাইল সিস্টেম কিভাবে এই ফাইলগুলো স্টোর করে, তো আমরা যে ফাইলগুলো তৈরি করি, এখানে একদম সিঙ্গেল যে ব্যাপারটা আছে এখানে খেয়াল করা, একদম আমাদের ডিজিটাল সিস্টেমের সিঙ্গেল যে ব্যাপারটা সেটা হচ্ছে বিট। তারপরে সেখান থেকে আমরা বাইট তৈরি করি। তারপরে সেখানে আইটেম তৈরি হয়, আইটেম বা এটাকে কি বলা হয়, একটা ডেটা তৈরি, ডেটা ডেটা আইটেম বলা হয়। ডেটা তৈরি করা হয়, তারপরে সেখানে আমাদের কতগুলো ডেটা মিলে আবার রেকর্ড তৈরি করা হয়, তারপরে কতগুলো রেকর্ড মিলে একটা ফাইল হয়। তাহলে এই হলো মূলত ফাইল সিস্টেমের মূল মেকানিজম। তার মানে আমরা ফাইল হিসেবে পাই, কিন্তু সেই ফাইলের একদম বেসিকই আছে বিট। সেখানে রেকর্ড পাওয়া যায়, আইটেম পাওয়া যায়, বাইট পাওয়া যায়, বিট পাওয়া যায়। আচ্ছা, তাহলে এই ফাইল সিস্টেমের মধ্যে কিছু টাইপস আছে। যেমন আছে ফ্যাট ফাইল অ্যালোকেশন টেবিল, যেটাকে বলা হয় ফ্যাট ফাইল সিস্টেম। ঠিক আছে? তো ফ্যাট ফাইল সিস্টেম এটা একদমই বেসিক, যেটা হচ্ছে একদম লো হার্ড ডিস্ক অথবা লো ক্যাপাসিটি। যেমন আমরা যে এই মাইক্রো এসডি যে মেমোরি কার্ড গুলো ইউজ করি, 8 জিবি, 16 জিবি, 32 জিবি, এগুলা মূলত ফ্যাট ফাইল সিস্টেম টেকনিক ইউজ করে। তো ফ্যাট ফাইল সিস্টেম টেকনিক কি বলছে, দ্যাট ইজ ইউজড ইন উইন্ডোজ ফ্যামিলি ওএস। ইন আ ফ্যাট ফাইল সিস্টেম এ হার্ড ডিস্ক ইজ কল্ড এ ভলিউম। তার মানে এটাকে একটা ভলিউম হিসেবে ধরা হয়। যেমন দেখো, আমরা একটা এই মেমোরি কার্ডকে যখন পিসির সাথে অ্যাড করি, তখন এটা একটা ভলিউম হিসেবে চলে আসে। অর্থাৎ ভলিউমের মানে হচ্ছে একটা ড্রাইভ হিসেবে চলে আসে। ঠিক আছে? তাহলে বলছে এন্ড ভলিউম ইজ ডিভাইডেড ইনটু ইউনিটস কল্ড ক্লাস্টার। তার মানে এখানে এই ভলিউম গুলা আবার তৈরি হয় কতগুলা ক্লাস্টার নিয়ে, বা ডিস্কের একটা সেক্টর থাকে, যে আমরা যে ডিসপ্লে ইউজ করি সেগুলো কতগুলো সেক্টরে বা গ্রুপে ভাগ করা থাকে। তাহলে এই গ্রুপ ম্যানেজ করা, এই প্রত্যেকটা গ্রুপের একটা অ্যাড্রেসিং হয়। তো ওই অ্যাড্রেসিংটা যে ফাইলের মধ্যে লেখা থাকে, সেটাই হচ্ছে ফ্যাট ফাইল সিস্টেম। তো এখানে যেহেতু ফ্যাট ফাইল সিস্টেম বড় কোনো ইয়ে নিয়ে কাজ করতে পারে না, মেমোরি নিয়ে কাজ করতে পারে না, সুতরাং এটা এই ছোট ছোট মেমোরি যে যেগুলো হয়, যেমন 32 জিবি, 64 জিবি, এগুলা এসব মেমোরিতে ফ্যাট ফাইল সিস্টেমে ফাইলগুলা এলোকেট করা হয় বা সেক্টর গুলার অ্যাড্রেসিং করা হয়। কিন্তু যখন একটু বড় হয়ে যায়, তখন সেটা বলা হয় FAT32। তো বলছে FAT32 is a typical file system which uses a cluster identifier with 32 bits to divide the volume into two
2 to the power 32 ক্লাস্টার। তার মানে একটা ভলিউমকে এতগুলা ক্লাস্টারে ভাগ করার জন্য এই FAT32 এই ফাইল সিস্টেমটা ইউজ করা হয়। তার মানে প্রত্যেকটা ভলিউম ম্যাক্সিমাম এতগুলা ক্লাস্টার নিয়ে তৈরি হতে পারে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু অনেক হিউজ ক্লাস্টার। তাহলে এই এতগুলা ক্লাস্টার নিয়ে এই FAT32 অ্যাড্রেসিং টেবিল তৈরি হয় এবং সেখান থেকে সে অ্যাক্সেস করতে পারে যে কোন ক্লাস্টারে যেতে হবে এবং কোন ক্লাস্টারে মেমোরি কতটুকু আছে বা কোথায় থেকে কোন ফাইল শুরু হয়েছে সেটা এই FAT32 ফাইল সিস্টেমের মধ্যে নিয়ে আসা যায়। আর আরো একটু মডার্ন ফাইল সিস্টেম বা একটু বড় ম্যাক্সিমাম ভলিউম বা অনেক বড় সাইজের যদি হার্ড ডিস্ক হয় তখন এনটিএফএস ইউজ করা হয়। বর্তমানে দেখবা যে ওই গুলা এনটিএফএস ফাইল সিস্টেম ইউজ করে। কারণ হচ্ছে বর্তমানে আমরা হার্ড ডিস্ক শুরুটাই করি হয়তো 1 টেরাবাইট দিয়ে। তাহলে 1 টেরাবাইট হার্ড ডিস্ক দিয়ে শুরু করলে এটা বিশাল একটা হার্ড ডিস্ক। তাহলে এখানে আসলে FAT32 বা ফ্যাট এগুলা দিয়ে খুব ভালো পারফর্ম করা যায় না, জন্য এনটিএফএস ফাইল সিস্টেম ইউজ করা হয়। তাহলে এনটিএফএস ফাইল সিস্টেম কি করা হয়, ম্যাক্সিমাম ভলিউম সাইজ ইউজ করতে পারে এবং এখানে বড় একটা অ্যাড্রেসিং টেবিল তৈরি করা যায়। ঠিক আছে, তো এখানে বলছে এছাড়াও আরো কিছু ফাইল সিস্টেম আছে, বিভিন্ন সিস্টেম বিভিন্ন ভাবে ইউজ করে, যেমন ইউনিক্স ফ্যামিলি ইউএফএস ইউজ করে। ঠিক আছে, তারপরে হচ্ছে ম্যাক ওএস ইউজ করে এইচএফএস হায়ারার্কিক্যাল ফাইল সিস্টেম। ঠিক আছে, তো এখানে এই এক একটা ফাইল সিস্টেম এক একটা অ্যালগোরিদম ইউজ করে। তো উইন্ডোজ গণনায় ওই এই তিনটা ইউজ হয়, FAT32 এনটিএফএস। এনটিএফএস আবার লিনাক্সও সাপোর্ট করে। তারপর লিনাক্সের আরো কিছু পার্সোনাল ফাইল সিস্টেম আছে। এগুলা জাস্ট একটা কি, এটা হচ্ছে জাস্ট একটা অ্যালগোরিদম, মানে একটা মেকানিজম যে কিভাবে হার্ড ডিস্কের মধ্যে ফাইল ইয়ে করা হবে, স্টোর করা হবে, তার একটা মেকানিজম। তাহলে এটা এক একটা ওয়েস এক এক ভাবে ইউজ করে। তাহলে এক একটা অ্যালগোরিদম দেখা যাচ্ছে খুব স্পিডে কাজ করতে পারে এক এক ফাইল সিস্টেমে, আবার এক একটা মেকানিজম দেখা গেছে একটু স্লো হয়। বা এটা আবার এই মেমোরির ক্যাপাসিটির উপরও নির্ভর করে যে কোন ফাইল সিস্টেমটা এখানে ইউজ করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে ফাইলের মধ্যে আবার কতগুলো ক্লাসিফিকেশন আছে, যেমন মাস্টার ফাইল আছে। তাহলে মাস্টার ফাইল কি, যেমন আমরা খেয়াল করবা তোমরা অনেক সময় যে ওই ইয়াতে পিসিতে যখন কাজ করো, তো অনেকের যদি হিডেন ফাইল ওপেন থাকে দেখবা যে তুমি যদি একটা ওয়ার্ড ফাইল অন করো পাশেই দেখবা যে হিডেন একটা মানে ফাইলের নামে আরেকটা ফাইল তৈরি হয়, মানে কিছু র্যান্ডম ভ্যালু দিয়ে। খেয়াল করছো কিনা? ধরো তুমি একটা ফাইল অন করলা, সাথে দেখবা যে আবার হিডেন হিসেবে আরেকটা ফাইল অন হয়ে যায়। ঠিক আছে, তো এরকম আর কি মানে একটা ফাইলের অনেকগুলা রেফারেন্স থাকে। অর্থাৎ রিকভারি করার জন্য, অথবা দেখা গেছে ফাইল অনেক সময় দেখবা কেউ এটা ফেস করতে পারো যে ধরো মাইক্রোসফট ওয়ার্ড খুলছো, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, তুমি যখন আবার অন করো বা রিস্টার্ট হয় দেখবা যে পাশে একটা অপশন চলে আসে যে রিকভার করবে কিনা, এরকম অপশনও চলে আসে অনেক সময়। তো এরকম আর কি যে একটা ফাইলের বিভিন্ন ধরনের রেপ্লিকা থাকে, বিভিন্ন ধরনের আহ, কি বলে কপি থাকে, এগুলা এক একটা এক এক নামে পরিচিত। তাহলে এরকম যেমন মাস্টার ফাইল আছে, তাহলে মাস্টার ফাইলটা হচ্ছে মূল ফাইলটা যেখানে আমরা কাজ করি। তো বলছে দিস ইজ আ ফাইল দ্যাট রেকর্ডস দ্য ইনফরমেশন দ্যাট ফর্মস দ্য কোর অফ বিজনেস। ঠিক আছে, প্রোডাক্ট ইনফরমেশন, কাস্টমার ইনফরমেশন, তো যা যা আমাদের দরকার ইনফরমেশন সেগুলো যেখানে থাকে সেটা হচ্ছে মাস্টার ফাইল। আর ট্রানজেকশন ফাইলটা কি, বলছে দিস ইজ আ ফাইল দ্যাট রেকর্ডস ইনফরমেশন সাচ অ্যাজ আপডেটস ফর এ মাস্টার ফাইল। অর্থাৎ একটা মাস্টার ফাইল আপডেট হইলো, তাহলে আপডেটের কিছু ইনফরমেশন কি আপডেট হয়েছে সেটা ট্রানজেকশন ফাইলের মধ্যে থাকে, যাতে আমরা এইটা আবার কোনো কারণে যদি রোল ব্যাক করা লাগে, ব্যাক নেওয়া লাগে, তাহলে সেখান থেকে এটা বোঝা যায় যে কখন কি করা হয়েছে, সেখান থেকে এটা বোঝা যায়। তারপর হিস্টোরিক্যাল ফাইল আছে, দিস ইজ আ ফাইল দ্যাট রেকর্ড দ্য হিস্টোরি অফ প্রসেস। অর্থাৎ কখন কি করা হয়েছে, কে করছে, কোন টাইমে করছে, এই সব কিছু হিস্টোরিক্যাল ফাইলে থাকে। Also, it is also called a journal file or a log file and is mainly used as a measure against faults। ঠিক আছে, অর্থাৎ যদি কোনো কারণে ফল্ট হয় তাহলে হিস্টোরিক্যাল ফাইল থেকে নিয়ে আসা যায়। এখন এই কথা হচ্ছে যে আমরা একটা ফাইল ওপেন করলে আমরা তো এতগুলা ফাইল দেখি না, তাহলে এগুলা কোথায়, আসলে এই ফাইল সবগুলাই এই উইন্ডোজের দেখবা যে কিছু টেম্পোরারি ফোল্ডার আছে, কিছু লগ ফোল্ডার আছে, এগুলার ভিতরেই তৈরি হয়ে থাকে। এগুলো হচ্ছে মাস্টার ফাইলকে সাপোর্ট দেওয়ার জন্য বা আমাদের প্রসেসকে সুন্দরভাবে তৈরি করার জন্য এগুলা তৈরি হয়। এরপরে ব্যাকআপ ফাইল আছে। ব্যাকআপ ফাইল মানে হচ্ছে একটা ডুপ্লিকেট ফাইল তৈরি করা। দিস ইজ আ ফাইল দ্যাট ইজ অ্যান এক্সাক্ট ডুপ্লিকেট অফ দ্য কন্টেন্ট অফ এন ইম্পর্টেন্ট ফাইল। কোনো একটা ইম্পর্টেন্ট ফাইলের ব্যাকআপ ফাইল থাকে অথবা অন্য আরেকটা কপি থাকে। ঠিক আছে, তাহলে বলছে ইট ইজ মেনলি ইউজ অ্যাজ এ মেজার এগেনস্ট ফলস। তো কোনো কারণে যদি ফল্ট হয়ে যায়, কোনো মাস্টার ফাইল হারিয়ে যায়, তখন দেখা যায় ব্যাকআপ ফাইল ইউজ করা যায়। তারপর ওয়ার্কিং ফাইল, যেটা বলা হয় ওয়ার্ক ফাইল, দিস ইজ এন ইন্টারমিডিয়েট ফাইল দ্যাট ইজ ক্রিয়েটেড টেম্পোরারি ডিউরিং দ্য ইমপ্লিমেন্টেশন অফ এ প্রসেস। ওই যে যেটা বলছিলাম যে একটা ফাইল তৈরি হয়, তোমার মাস্টার ফাইল ওপেন করলে একটা দেখবা ফাইল সাথে সাথে তৈরি হয়, তোমরা খেয়াল করলে দেখবা
যে ফোল্ডারে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ওপেন করবে দেখবা যে সেম জায়গায় একই নামের সাথে কিছু র্যান্ডম ভ্যালু দিয়ে একটা ফাইল ওপেন হবে। ওটাই মূলত ওয়ার্কিং ফাইল, মানে র্যামে কি কি কাজ করা হয় সেগুলো এখানে লেখা থাকে। আচ্ছা, এখন আমরা যে ফাইল অ্যাক্সেস করি বা আমরা যে ইনফরমেশন অ্যাক্সেস করি সেগুলার আবার অ্যাক্সেস মেথড আছে দুই রকম। যেমন বলছে সিকুয়েন্সিয়াল অ্যাক্সেস, তোমরা একটা ডাটা স্ট্রাকচার বা অ্যালগরিদম কোর্সে পড়তে পারো। সিকুয়েন্সিয়াল অ্যাক্সেস, ডিরেক্ট অ্যাক্সেস বা র্যান্ডম অ্যাক্সেস। সিকুয়েন্সিয়াল অ্যাক্সেস কি বলছে, ইজ এ মেথড ফর অ্যাক্সেসিং রেকর্ডস ইন অর্ডার ফ্রম দ্য স্টার্ট অফ এ ফাইল। ইট ক্যান অনলি রিড রেকর্ডস ফ্রম এ ফাইল ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ফাইল ইন অর্ডার। অর্থাৎ সিকুয়েন্সিয়াল অ্যাক্সেসে কি হয়, যখন কোনো ফাইল বা রেকর্ড অ্যাক্সেস করার প্রয়োজন হয় তখন সে শুরু থেকে শেষ পর্যন্ত একের পর এক লিখতে থাকে। আর ডিরেক্ট অ্যাক্সেস বা র্যান্ডম অ্যাক্সেস হচ্ছে ইজ এ মেথড দ্যাট ডিরেক্টলি অ্যাক্সেস এ স্পেসিফিক রেকর্ড ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য অর্ডার অফ দ্য রেকর্ডস ইন এ ফাইল। তার মানে হচ্ছে এটা একটু স্পিড হয়। মানে র্যান্ডম অ্যাক্সেস হচ্ছে তুমি জাস্ট অ্যাড্রেস ধরে ধরে, যেটা লিঙ্ক লিস্টের মধ্যে তোমরা করতে পারো, লিঙ্ক লিস্টের মধ্যে এই কাজটা করা হয় যে অ্যাড্রেস ধরে ধরে এবার রেকর্ডটা ইনফরমেশনটা মেমোরি যে জায়গায় যাক সে শুধু অ্যাড্রেস ধরবে এবং সেই অ্যাড্রেসে চলে যাবে। এটাকে বলা হয় ডিরেক্ট অ্যাক্সেস বা র্যান্ডম অ্যাক্সেস। ওকে, তো এখানে দেখো ডাইনামিক অ্যাক্সেস হচ্ছে একসাথে দুইটাই ইউজ করা হয়, মানে যখন দরকার সিকুয়েন্সিয়াল হয়, যখন দরকার র্যান্ডম হয়। যেমন ধরো একটা ফাইলের দুই রকম অ্যাক্সেস প্রয়োজন হয়। প্রথমত হচ্ছে একটা হার্ড ড্রাইভে তোমার দেখা গেছে একটা ফাইলের অনেকগুলো ফাইল আছে। মনে করো একটা হার্ড ড্রাইভে অনেক, মনে করো হাজার হাজার ফাইল আছে। এখন এই হাজার হাজার ফাইলের কোন ফাইলটা কোথায় থেকে শুরু সেটা দেখা গেছে তোমার ডিরেক্ট বা র্যান্ডম অ্যাক্সেস দিয়ে নেওয়া হয়। অর্থাৎ তোমার এই আমরা যে ফ্যাট সিস্টেম, ফাইল সিস্টেম বলছি, ফাইল সিস্টেমের ওখানে অ্যাড্রেস বলা থাকে যে কোন ফাইলটা শুরু কোথায়। তাহলে এই শুরুটা ডিরেক্ট অ্যাক্সেস নিয়ে নেয়। তারপরে যখন ডিরেক্ট অ্যাক্সেস নিয়ে নেয় সেখান থেকে ওই ফাইলটা যখন শুরু হয় সেখান থেকে আবার সিকুয়েন্সিয়াল অ্যাক্সেস শুরু হয়। অর্থাৎ ফাইলের শুরুর লোকেশনটা নেওয়ার পরে ওখান থেকে সিকুয়েন্সিয়াল অ্যাক্সেস করে পুরো ফাইলটা রিড করে নিয়ে আসা হয়। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে ডাইনামিক অ্যাক্সেস। মানে আগে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস করবে বা ডিরেক্ট অ্যাক্সেস করবে, তারপরে ফাইলের লোকেশন পেয়ে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই একত্রে অ্যাক্সেস, সিকুয়েন্সিয়াল অ্যাক্সেস করে এনে আমাদেরকে দেখায়। আচ্ছা, এখন আছে ডিরেক্টরি ম্যানেজমেন্ট। তাহলে এটাও অপারেটিং সিস্টেমের কাজ। এবং এই ডিরেক্টরি গুলো হচ্ছে ফাইলগুলো আমরা ওই যে যেটাকে আমরা ফোল্ডার বলি, তাহলে এই ডিরেক্টরি ম্যানেজ করা অপারেটিং সিস্টেমের কাজ। এবং সেখানে একটা হায়ারার্কিক্যাল মেথড অ্যাপ্লাই করা হয়। অর্থাৎ কার পরে কে কিভাবে হয়, এখানে রুট ডিরেক্টরি ব্যাপার আছে। তাহলে এই ডিরেক্টরি অ্যাক্সেসটা মূলত হয় দুভাবে, একটা হচ্ছে অ্যাবসোলিউট পাথ আর একটা হচ্ছে রিলেটিভ পাথ, দুইভাবে। তাহলে অ্যাবসোলিউট পাথে কি হয়, যে আমাকে পুরো পাথটা বলতে হয় যে রুট ডিরেক্টরি থেকে শেষ পর্যন্ত, এটা হচ্ছে অ্যাবসোলিউট পাথ। আর রিলেটিভ পাথ হচ্ছে আমি যখন যেখানে আছি সেখান থেকে বাকি পাথটা বলা হয়। ঠিক আছে, তাহলে কারেন্ট ডিরেক্টরি এবং পরবর্তীতে প্যারেন্ট ডিরেক্টরি এই ডট ডট দিয়ে বোঝানো হয় যে আমি প্যারেন্ট ডিরেক্টরির পরে এখান থেকে আসি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রিলেটিভ পাথ। তাহলে এই পাথ গুলো প্রয়োজন হয় যখন তোমরা সফটওয়্যার ডেভেলপ করবা। সফটওয়্যার ডেভেলপ করলে অনেক সময় এরকম ফাইল অ্যাক্সেস অথবা ইমেজ অ্যাক্সেস এরকম কিছু প্রয়োজন হয়, তখন তুমি সেখানে কি অ্যাবসোলিউট পাথ ইউজ করবা না রিলেটিভ পাথ ইউজ করবা সেটা তোমাকে ডিপেন্ড করতে হয়। অ্যাবসোলিউট পাথ ইউজ করলে অসুবিধা কি, তোমাকে সব সময় সেম জায়গায় রাখতে হবে, ফাইল রাখতে হবে সেম ডিরেক্টরি। আর রিলেটিভ পাথ ইউজ করলে কি হবে, তুমি যদি ফোল্ডারকে এক ড্রাইভ থেকে অন্য ড্রাইভে নিয়েও যাও তাহলে সে যেখানে গেছে সেখান থেকে ধরবে। এটা হলো রিলেটিভ পাথ। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ব্যাকআপ একটা প্রসেস। এটা ওএস এর একটা মেজর টাস্কের একটা, অর্থাৎ আমরা যে ওএস ইউজ করি এই ওএস এর একটা বড় কাজের একটা হচ্ছে ব্যাকআপ করা। তাহলে এই ব্যাকআপটা হচ্ছে আমাদের যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোকে ব্যাকআপ প্রসেসে রেডি করে রাখা, মানে ব্যাকআপ হিসেবে নিয়ে রাখা। তাহলে এই ব্যাকআপ গুলো বিভিন্ন ভাবে হতে পারে, যেমন ফুল ব্যাকআপ, ডিফারেন্সিয়াল ব্যাকআপ, ইনক্রিমেন্টাল ব্যাকআপ। তাহলে এখানে দেখো ফুল ব্যাকআপ হচ্ছে একদম প্রত্যেকটা আহ, যখনই ফুল ব্যাকআপ নিবা তখন কি হবে, সব ফাইলেরই একটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা ব্যাকআপ হবে। এটা হলো ফুল ব্যাকআপ। আর ডিফারেন্সিয়াল ব্যাকআপ বলতে কপিজ অল ডাটা দ্যাট হ্যাজ বিন আপডেট সিন্স দ্য প্রিভিয়াস ফুল ব্যাকআপ। অর্থাৎ প্রিভিয়াস ফুল ব্যাকআপের পরে যতটুকু আপডেট হয়েছে সেটাই ব্যাকআপ হবে। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ব্যাকআপ। তার মানে কোন একটা ফাইলের ফুল ব্যাকআপ যখন হয়েছে তারপরে অল্প একটু ব্যাকআপ হয়েছে তাহলে ওই ফাইলের আরেকটা কপি তৈরি হবে, কিন্তু ফুল ব্যাকআপের পরের অংশটুকু আলাদা ফাইল হবে, ব্যাকআপ ফাইল হবে। এভাবে যতবার ফুল ব্যাকআপের পরে যতটুকু চেঞ্জ হয়েছে ততটুকু নিয়ে আরেকটা ব্যাকআপ ফাইল তৈরি হবে। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ব্যাকআপ। আর ইনক্রিমেন্টাল ব্যাকআপ হচ্ছে জাস্ট অ্যাপেন্ড করে দেওয়া, অর্থাৎ যতটুকু আপডেট হয়েছে ফুল ব্যাকআপের সাথে ততটুকু অ্যাড হয়ে যাবে একই ফাইলে। তাহলে ডিফারেন্সিয়াল ব্যাকআপ হচ্ছে আলাদা আলাদা ফাইল হবে,
আর ইনক্রিমেন্টাল ব্যাকআপে আলাদা আলাদা ফাইল হবে না, শুধুমাত্র ওই যে ফুল ব্যাকআপের সাথে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ব্যাকআপ প্ল্যান গুলা তৈরি করা হয় আমাদের সিস্টেমের পারফরমেন্স কেমন তা দিব কি দিব নাকি কথা ভেঙে ভেঙে আসতেছে। মানে হচ্ছে যে এখন ডেভেলপমেন্ট কথা বোঝা যাচ্ছে না। এখানে ডেভেলপমেন্ট আমরা অথবা আমরা সফটওয়্যারের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ইউএমএল টুলস, তারপর আর্কিটেকচার টুলস, এরকম আর বিভিন্ন কথা বোঝা ধরনের যাচ্ছে না। টুলস তোমরা টুল সম্বন্ধে ধারণা পেতে পারো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন কোর্স। ঠিক আছে, তাহলে সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন কোর্সে মোটামুটি এই টুল গুলা কিছু ইউজ দেখানো হয়। তাহলে সেখানে তো স্যার আপনার মাইকে মেবি প্রবলেম হচ্ছে। কথা শুনছো? কথা ভেঙে যাচ্ছে। কথা শুনো? আচ্ছা, এখন শোনা যায়? জি স্যার, এখন যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে দেখো যে আমরা ডেভেলপমেন্ট টুলস এর জন্য বিভিন্ন ধরনের ইয়ে ইউজ করি ডেভেলপমেন্ট টুলস হিসেবে, ইউআই ইউএক্স, তারপর হচ্ছে ইউএমএল টুলস, তারপরে তোমার যে এই কি বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টুলস। ঠিক আছে, এগুলো সবই ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের জন্য ইউজ করা হয়। ডাটাবেস টুলস তো থাকতে পারে, ইআরপি ডিজাইন, তারপর ফ্লো চার্ট ডিজাইন, এরকম ডকুমেন্টেশনের জন্য, টেকনিক্যাল রিপোর্ট রাইটিং এর জন্য অনেক টুলস আছে। যেমন ইভেন বর্তমানে তোমরা লেটেক্স ইউজ করো রিপোর্টিং এর জন্য, এগুলো ডেভেলপমেন্ট টুলস হিসেবে ইউজ হয়। ঠিক আছে, তো এখানে যেমন প্রোগ্রামিং টুলস সম্বন্ধে বলছে। ঠিক আছে, এই যে এখানে যেমন দেখো এই প্রোগ্রামিং টুলস এর ক্ষেত্রে এই যে এখানে বলে দিছে টেক্সট এডিটরস লাইক ভিজুয়াল স্টুডিও কোড, হ্যাঁ, অর সাবলাইম টেক্সট, তাহলে এগুলো টেক্সট এডিটর হিসেবেই আসে। ওকে, এরকম রাইটিং, এডিটিং এইসবের জন্য আমরা বিভিন্ন ধরনের টুলস ইউজ করি, ডিবাগিং টুলস আছে। তোমরা বর্তমানে তো এগুলা ইন্টিগ্রেটেড পাও, বা এগুলা বর্তমানে সবগুলা টুলস স্মার্ট তো। যেমন একদম অনেক আগে, আরো মনে করো 15-20 বছর আগে এই টুলস গুলা সম্পূর্ণ আলাদা আলাদা ইউজ করা হতো। যেমন ধরো তুমি টেক্সট এডিটের জন্য অথবা একটা প্রোগ্রাম লেখার জন্য তুমি নোটপ্যাড ইউজ করতে, নোটপ্যাড তো তোমরা ইউজ করো তাই না? তাহলে নোটপ্যাড একটা প্রোগ্রাম লিখে তোমাকে আরেকটা প্রোগ্রাম ইউজ করা লাগতো যার নাম লিঙ্কার বা ডিবাগার, ডিবাগার নামে একটা আহ, ইয়ে ইউজ করা লাগতো। তারপর ডিবাগারের মধ্যে তুমি ওই নোটপ্যাডের ওই কোডটা দেখাই দিতা, তারপর ডিবাগার কি করতো, ওটাকে ডিবাগ করতো। তারপরে তোমাকে ইন্টারপ্রেটার অথবা কম্পাইলার দিয়ে আবার আলাদা আরেকটা ইন্টারপ্রেটার বা কম্পাইলার প্রোগ্রাম থাকতো, সেটা দিয়ে আবার তোমাকে কম্পাইল করে নেওয়া লাগতো। তারপরে সেই কম্পাইল করা ফাইলটা তুমি লিঙ্কারের মাধ্যমে ওএস এর সাথে লিঙ্ক করাই, তারপরে তোমাকে প্রোগ্রাম প্রোগ্রাম রান করা লাগতো। তাহলে এগুলা দেখো এখন বর্তমানে তোমরা জাস্ট একটা F5 বা প্লে নামক একটা বাটনে ক্লিক করলে সবকিছু একত্রে হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আইডির একটা আহ, বড় ভূমিকা আর কি। কিন্তু আগে দেখো প্রোগ্রাম করতে হলে এতগুলা কাজ করা লাগতো, যে তোমাকে আগে একটা কোড লেখা লাগতো, সেই কোডটা ডিবাগার দিয়ে তুমি চেক করে দেখতে, যে ডিবাগ করে দেখতে কাজ হয় কিনা। তারপরে তুমি একটা ইন্টারপ্রেটার বা কম্পাইলার ইউজ করে সেটাকে আবার ইয়েতে এই বাইট কোডে নিয়ে যেটা, বাইট কোডকে তুমি আবার লিঙ্কারের মাধ্যমে ওএস এর সাথে লিঙ্ক করতে। দেখো কতগুলা কাজ করা লাগতো একটা প্রোগ্রাম লেখার জন্য। ঠিক আছে, তো এখানে এটাই বলছে প্রোগ্রামিং টুলস গুলা বর্তমানে সিনট্যাক্স ইরোর বা সবকিছু ধরার জন্য একত্রে পাওয়া যায়। আচ্ছা, তারপরে টেস্টিং টুলস হিসেবে কিছু টুলস পাওয়া যায় টেস্ট করার জন্য। তো এখানে বর্তমানে টেস্টিং বা টেস্টার হিসেবেও আলাদা পোস্ট থাকে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, যে কোয়ালিটি টেস্ট করা বা সফটওয়্যার কি বলে রিকোয়ারমেন্ট টেস্ট করা। তো এই টেস্টিং এর জন্য তোমরা এই যে ইউনিট ফর জাভা আর সেলেনিয়াম ফর ওয়েব অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এই ধরনের কিছু টেস্টিং টুলস আছে। এই টুলস গুলা দিয়ে টেস্টার মানে একটা প্রোগ্রাম বা একটা সফটওয়্যার টেস্ট করা যায়, অর্থাৎ প্রোগ্রামের যে ফাংশন গুলা বা যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট গুলা টেস্ট করার জন্য এই টেস্টিং টুল গুলা ইউজ করা হয়। তারপর আছে অটোমেশন এন্ড ইফিসিয়েন্সি টুলস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে
একটা প্রোগ্রামিং এনভায়রনমেন্টে তুমি দেখা যাচ্ছে একটা সফটওয়্যার নিয়ে কাজ করতেছো, তাহলে এই সফটওয়্যার গুলা দেখা যাচ্ছে সবসময় আপডেট হয়, ইন্টিগ্রেট করতে হয়। তাহলে এই যে আপডেট হয়ে ইন্টিগ্রেট করা, অর্থাৎ একটা সফটওয়্যার তুমি অলরেডি লাইভে আছে অর্থাৎ চলতেছে, তাহলে এই সফটওয়্যার যখন চলতেছে তখন ওটাতে ইউজার এঙ্গেজমেন্ট অলরেডি আছে, অর্থাৎ ইউজাররা এটা ইউজ করতেছে। তাহলে এই ইউজ অবস্থায় তোমাকে একটা আপডেট দিতে হবে, তাহলে কিভাবে কি করবা? তাহলে এই জন্য দেখা গেছে কিছু সিআই সিডি টুলস পাওয়া যায়। সিআই মানে হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, আর কন্টিনিউয়াস সিডি মানে হচ্ছে কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। ঠিক আছে, তাহলে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট, এই ধরনের কিছু টুল আছে যেমন জেনকিন্স, ঠিক আছে, ট্রাভিস সিআই, বর্তমানে গিটের কিছু টুলস আছে। জাস্ট তোমরা গিটের টুলস গুলো ইউজ করো, সিআই সিডি, এটা সিআই সিডি টুলস আর কি। অর্থাৎ কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন করবা আর কন্টিনিউয়াস ডিপ্লয় করবা, ইন্টিগ্রেট করে নিবা, এটা দেখা গেছে ইউজার বুঝতে পারবে না, আপডেট আসছে সে দেখতে পারবে, কিন্তু সফটওয়্যার নতুন করে ইনস্টল দেয়া, সফটওয়্যারে ইয়ে করা, ইরোর খাওয়া, এইসব ইউজার বুঝতে পারবে না। দেখা গেছে শুধুমাত্র ইন্টিগ্রেট হয়, ডিপ্লয়মেন্ট হয়, টেস্ট হয়ে যাইতেছে। তাহলে সিআই সিডি টুলস ইউজ করা হয় এটা ইফিসিয়েন্সি হিসেবে, অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্টের ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য। ঠিক আছে, তাহলে এই যে এখানে আইডি বলা হয়েছে, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ সবকিছু এর মধ্যে পাওয়া যায়। অর্থাৎ আমরা এখানে এই যে আলাদা আলাদা প্রোগ্রামিং টুলস, টেস্টিং টুলস, এগুলা বলছি, এই সবকিছু আমরা এই আইডি এর মধ্যে পাবো। তাহলে আইডির মধ্যে একটা আইডি, যেমন এখানে ইন্টেলিজি আইডিয়া, ঠিক আছে, বর্তমানে এটা ভালোই ইউজ হয়। তারপরে ইক্লিপস একটু ডাউন পেয়েছে, কিন্তু আগে খুবই ইউজ হইতো। তারপর আছে ভিজুয়াল স্টুডিও, ঠিক আছে, এগুলো পপুলার আইডি, অর্থাৎ এই আইডি গুলো সবচেয়ে বেশি ইউজ হচ্ছে বর্তমানে। ওকে, যেগুলা যার মধ্যে এই যে সবকিছুই আছে, টেক্সট এডিটিং, ডিবাগিং, টেস্টিং, ঠিক আছে, তারপর হচ্ছে এই যে সিআইসি টুল, সবকিছু এই আইডি এর মধ্যে পাওয়া যায়। এছাড়াও আমরা আরো কিছু টুলস সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে দেখি, ডেভেলপমেন্ট টুলস এর ক্ষেত্রে, যেমন মনে করো ইন্ড ইউজার কম্পিউটিং, ঠিক আছে, ইন্ড ইউজার ইউডি ডেভেলপমেন্ট, অর্থাৎ এখানে কিছু ওই যে মডিফিকেশন রুলস থাকে। তারপর হচ্ছে আহ, কি বলে, টেকনিক্যাল রাইটিং বা রিপোর্টিং টুলস থাকে, রিপোর্ট করা। ঠিক আছে, তারপর হচ্ছে যদি ডিভাইস ভিন্ন হয়, তাহলে ওই ডিভাইস ভিন্ন হলে তুমি সিমুলেটর দিয়ে তুমি দেখতে পারবা যে আমার হাতে ডিভাইস নাই, কিন্তু আমি কোন একটা ডিভাইসকে টার্গেট করে একটা সফটওয়্যার তৈরি করতেছি, তাহলে ডিভাইস নাই, তাহলে আমি কি করব? তাহলে সিমুলেটর দিয়ে সেটা করতে পারবা। তাহলে এগুলো সব এই আইডির মধ্যে পাওয়া যেত। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে ল্যাঙ্গুয়েজ প্রসেসর, আগে তোমাদেরকে যেটা বললাম যে আগে যেভাবে করা হইতো, যে একটা সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করা লাগতো, তারপরে সেটাকে আবার ইয়ে করা লাগতো, লিঙ্কিং করা লাগতো। তাহলে মূলত এগুলো সবই ল্যাঙ্গুয়েজ প্রসেসর। অর্থাৎ একটা সোর্স প্রোগ্রামকে আগে অবজেক্ট প্রোগ্রামে তৈরি করা হয়, তারপর সেই অবজেক্ট প্রোগ্রাম থেকে তুমি দেখা গেছে যে কোনো প্ল্যাটফর্মের জন্য তোমার এই যে এক্সিকিউশন ফাইল সেটা তৈরি করতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে এই যে কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, লিঙ্কার, ডিবাগার, পার্সার, প্রি প্রসেসর, আইডি, এসব কিছুর প্রয়োজন। ঠিক আছে, তাহলে এখানে এই যে কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি, এগুলা নিয়ে বুঝতে পারবা। তাহলে কম্পাইলার ইন্টারপ্রেটার মধ্যে মূল পার্থক্য কি, এটা তো সবাই জানার কথা। তাহলে কম্পাইলার হচ্ছে কি করে, পুরো সোর্স কোডটাকে মেশিন কোডে রূপান্তর করে একবার। আর ইন্টারপ্রেটার কি করে, লাইন বাই লাইন ডিবাগিং এর মাধ্যমে সে ইয়ে করে, কম্পাইল করে। ঠিক আছে, তারপরে অ্যাসেম্বলার, অ্যাসেম্বলার হচ্ছে মেশিন কোডে রূপান্তর করে কোন একটা কোডকে। তারপর লিঙ্কার হচ্ছে সেটা ওএস এর সাথে লিঙ্ক করে দেয় এক্সিকিউট ফাইলটা তৈরি করার জন্য। ঠিক আছে, আর ডিবাগার হচ্ছে তুমি যদি কোড ডিবাগ করো বা কোড ট্র্যাক করতে চাও, তাহলে তোমাকে স্টেপ বাই স্টেপ এটা এক্সিকিউট করে করে দেয়। ঠিক আছে, আর ফার্দার হচ্ছে তোমার ওই যে সোর্স কোডের কোনো সিনটেক্স বা যখন তুমি রিস্ট্রাকচার করবা, তাহলে সেটা ফার্দার টুল দিয়ে এটা করতে পারবা। আর প্রি প্রসেসর হচ্ছে তোমার কম্পাইলারে যাওয়ার আগে তোমার অ্যাকচুয়ালি যে ইয়েটা দরকার, কি বলে, প্রসেসিং এর জন্য আরো কিছু লাইব্রেরি প্রয়োজন হয়, সেগুলাকে ইন্টিগ্রেট করে দেওয়া প্রি প্রসেসরের কাজ। ওকে, তো মোটামুটি এই পর্যন্তই এই দুইটা লেকচারের ইয়ের জন্য। তা আমরা এখন কিছু কুইজে চলে যাব, অর্থাৎ কিছু এইসব টুলস এর উপরে বা এই দুইটা লেকচারের উপরে কিছু কোশ্চেন আমরা দেখি, আহ যেটা হচ্ছে আমরা টেস্ট করলে বুঝতে পারবো যে আমরা কি বুঝছি। এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা একটু তোমরা শেয়ার করতে পারো। না স্যার, কোশ্চেন সলভ হয়ে যান। স্যার কথা কি শোনা যায়? হ্যাঁ, হ্যালো। আমি শুনছি। হ্যাঁ, জি স্যার, শুনতেছি, যা। কোশ্চেন সলভে যেতে পারেন। আচ্ছা, যাচ্ছি একটু আমি, 5 মিনিট ব্রেক দিই, হ্যাঁ, একটু চা খেয়ে নিই। ঠিক আছে, আমরা 9:50-55 থেকে শুরু করি, ঠিক আছে, বা 10টা থেকে শুরু করি, তোমরা একটু ব্রেক নিতে পারো, পানি টানি খেয়ে আসো।
10টা থেকে শুরু করি, হ্যাঁ, কোশ্চেন আর সলভটা। 10টা বাজে আমার অন্য একটা ক্লাস আছে তো। স্যার আরেকটা মানে ক্লাস আর কি অনলাইনে আমাদের দুইজনেরই আছে, তো এই জন্য মানে স্যার 10টার দিকে যদি শেষ করে দিতেন। তার প্রশ্ন সলভ শুরু করলে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমার মতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কোশ্চেন সলভ করি। থ্যাংক ইউ স্যার। ওকে, এখানে দেখো কোশ্চেনটা হচ্ছে, দ্য সেন্টেন্সেস বিলো আর ডিসক্রিপশনস কনসার্নিং এ ল্যাঙ্গুয়েজ প্রসেসর। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রসেসর সম্বন্ধে একটা ডেসক্রিপশন আছে। এ সার্ভিস প্রোগ্রাম এন্ড এ কন্ট্রোল প্রোগ্রাম। সার্ভিস প্রোগ্রাম সম্বন্ধেও আছে, কন্ট্রোল প্রোগ্রাম সম্বন্ধেও আছে। তো এখন বলছো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কম্বিনেশন অফ এ, বি এন্ড সি। ঠিক আছে, তাহলে এ, বি এন্ড সি এর অ্যাপ্রোপ্রিয়েট কম্বিনেশন, অর্থাৎ এখানে অ্যাপ্রোপ্রিয়েট কম্বিনেশন এখানে এবিসি এর কোনটা আসে। তো বলছে, এ বলছে ইট প্রোভাইডস অ্যান এফিসিয়েন্ট অপারেটিং environment through the allocation of hardware resources or such other function. আচ্ছা, তারপর it performs programs translate or its related function. It provides programs that are generally deemed to be necessary, such as a data management utility and a disk management utility. তাই এই তিনটা সিকোয়েন্স এখানে কোন কম্বিনেশনটা মিন করতেছে, দেখি বলো তোমরা। Hardware resources such as the function it perform program function. Its function it provides. Service it this processor high service program and the control program. Program translation. Program. দেখি কার কোনটা মনে হয়, কোনটার সাথে মিলে। তো ল্যাঙ্গুয়েজ প্রসেসর তো প্রোগ্রাম ট্রান্সলেট করে তাই না? হ্যাঁ, প্রোগ্রাম ট্রান্সলেট করে ল্যাঙ্গুয়েজ প্রসেসর। আচ্ছা, তাহলে বিএসসি এর মধ্যে ইট প্রোভাইডস। হ্যাঁ ঠিক আছে, বিএসসি এর মধ্যে আমারও সন্দেহ আছে, তবে এর মধ্যে একটাকে লক করতে হবে, তাই না? কোনটা লক করবা? জি স্যার, একটু দেখি। ইট প্রোভাইডস স্যার সি হবে, কন্ট্রোল প্রোগ্রাম অপারেটিং এ আর ডাটা ম্যানেজমেন্ট সার্ভিস। হুম, স্যার এখনো কনফিউশন, তারপরে সি হতে আচ্ছা, পারে। তারপর সি, আমারও সি মনে হইতেছে। দেখি, অ্যান্সার সি, ঠিক আছে। ওকে। ওকে, গুড, তার মানে তোমরা খেয়াল করছো, বুঝা গেল। আমি তো ভাবছি আমাকে ক্লাস করতে দিয়ে তোমরা ঘুমাই গেছো। না স্যার, বসে আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্ট্যান্ডার্ড ডকুমেন্ট description language that defines the elements of a document, such as document title, chapter title, section title, diagram, and table, and the relationship between these elements. অর্থাৎ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডকুমেন্ট ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, মানে এটা প্রোগ্রামিং স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি কেউ কাজ করো, সেখানে একটা ধারণা থাকতে পারে। এটা তো সিএসএস আর এসটিএমএল হবে না তাই না? স্ট্যান্ডার্ড ডকুমেন্ট আচ্ছা, ডেসক্রিপশন ডকুমেন্ট বা অন্যান্য যে পার্ট গুলো এগুলো তো সিএসএস আর এইচটিএমএল আসতেছে না, তাহলে স্যার সি আর ডি এর থেকে একটা হবে আই থিংক। হুম, ডকুমেন্ট টাইটেল, চ্যাপ্টার ঠিক টাইটেল। আছে। স্যার এইচডিএমএল এর মিনিং যেন কি? এটাও হ্যাঁ, এটাও এরকমই, আমারও তাই মনে হইতেছে, জিএমএল। সফট তো না, সফট একটা সার্ভিস এটা। জি জি সফটটা স্যার। তোমরা কিছু কি না সফট? স্যার শুনছিলাম এটা মেবি সফটওয়্যারে। হ্যাঁ, স্যার সফটটা এটা হচ্ছে এইচডিএমএল। এইচজিএমএল এর সম্ভাবনা বেশি।
ওকে আর স্যার। এই সবটা হচ্ছে তোমরা ইয়াতে দেখবা, ওই যে পিএইচপি ঘরানার ইউজ হয়। পিএইচপি তে তোমার ওই যে মিডলওয়্যার হিসেবে ইউজ করে, যে পেমেন্ট করা বা পেমেন্ট গেটওয়ে হিসেবে ইউজ করার জন্য ওখানে ইউজ করা হয়। আচ্ছা দেখি আমরা অ্যান্সারে চলে যাই, যেহেতু সময় কম তোমাদের। আচ্ছা অ্যান্সার সি, ঠিক আছে। সিটা কি? এসজিএমএল, স্ট্যান্ডার্ড জেনারেলাইজড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। জি স্যার। তাহলে স্ট্যান্ডার্ড জেনারেলাইজড মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা আলাদা একটা ল্যাঙ্গুয়েজ, যা কাজই হচ্ছে ওই যে এখানে যেটা বলা আছে যে সেকশন টাইটেল ডায়াগ্রাম টেবিল, এই যে, ঠিক আছে, এটা ইয়ে করা। ওকে। ওকে স্যার। আচ্ছা তারপরে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্লেনেশন অফ অপটিমাইজেশন ইন আ কম্পাইলার। তাহলে কম্পাইলার হিসেবে নিচে কোন স্টেটমেন্টটা এক্সপ্লেন করে ঠিক মতো? কোনটা হইতে পারে বলো? স্যার স্যার, when a program is executed, না, translating source code or an intermediate code to generating an object code. স্যার কম্পাইলার তো এক্সিকিউটের আগে লাগে তাই না, নাকি এক্সিকিউট হইতে? তো বি, স্যার আমার একটা কল আসছে, 1 মিনিট। তো বি লাগতেছে। Generating an object code which runs on computer whose architecture is different from computer whose performs computer. Generating an object code which runs on a computer. Generating object code. বি আর ডি এর মধ্যে হইতেছে আমার মনে হইতেছে, তো ডিটা সম্ভাবনা বেশি। জি স্যার, বিটাই লাগতেছে, যেহেতু এটা একটা অবজেক্ট কোড কম্পিউটার রান করে, এটা ইয়ে করে দেয় আর কি, জেনারেট করে দেয়। ডিটা হতে পারে সোর্স কোড ইন্টারমিডিয়েট জেনারেটর অবজেক্ট জি, কোড। তাহলে আমরা কি আর কে আনসারটা? আর কে কি বলবা? কয়জন আছো? আর ওর হচ্ছে কল আসছে বললো। তো সামনে যাই না, সময় তো কম। জি স্যার, তাহলে সামনে চাই আমরা। আচ্ছা এটা সি দিল, দেখো আমরা কি ভুল করছি নাকি কথাটা। Optimization performance. Performing actions such as changing the program structure and generating code that increases processing efficiency during execution. এটা কি বললো ওরা? অপটিমাইজেশন, আচ্ছা। মানে একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে, অপটিমাইজেশন। কম্পাইলার ইজ এ প্রসেস দ্যাট ইজ অপটিমাইজেশন ইন আ কম্পাইলার। ও কম্পাইলারের এটা একটা আলাদা ফিচার, ঠিক আছে। অ্যাকচুয়ালি কম্পাইলারের কাজ নিয়ে আমরা ভাবতেছিলাম, কিন্তু এখানে কম্পাইলারের আরেকটা ফিচার নিয়ে কথা বলা হয়েছে, ঠিক আছে। আমরা যে সোর্স কোডটা লিখি ওইটাকে তো সে মানে অপটিমাইজ বা যেইভাবে হোক মানে কম্পিউটারকে সে বোঝায় অন্য একটা ভাষায় ট্রান্সলেট করে অপটিমাইজ করে, আই থিঙ্ক এই জিনিসটাকে এখানে হ্যাঁ হ্যাঁ, বলছে। মানে অপটিমাইজেশন ফিচারেরই একটা আরেকটা ফিচার, হ্যাঁ। অর্থাৎ বুঝতে আমরা পারছি। যেটা ভাবতেছিলাম সেটা সেটা না, এখানে অপটিমাইজেশন কথাটা ইউজ করা হয়েছে, যে এক্সপ্লেনেশন অফ অপটিমাইজেশন, হ্যাঁ। এটা আমরা খেয়াল করি নাই, অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্লেনেশন অফ অপটিমাইজেশন এটা বলছে। তাহলে কম্পাইলার অপটিমাইজেশনের ক্ষেত্রে এটা হবে, আমরা যেটাকে ইগনোর করে আসছি। কম্পাইলার ইজ এ প্রসেস দ্যাট পারফর্মস অ্যাকশন সাচ এজ মডিফাইং দ্য প্রোগ্রাম স্ট্রাকচার। অর্থাৎ আমরা কম্পাইলার করার সময় তো সিনটেক্স এটা সেটা সবকিছু সে দেখে, তারপরে আবার কি করে স্ট্রাকচারে মডিফাই করে, যে এটা ইফিসিয়েন্টলি রান করার জন্য, ঠিক আছে। বুঝতে পারছি। আচ্ছা তারপরে কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রিপশন কনসার্নিং এ ডিএলএল। ডিএলএল মানে ডাইনামিক লিঙ্ক লাইব্রেরি, যেটা আমরা এপিআই এর পরে পড়ছিলাম, লাইব্রেরি যেটা অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে বলছিলাম, যে ওএস এর মধ্যে কিছু ডিএলএল থাকে, যেটা হচ্ছে লিঙ্ক করার জন্য বা
অ্যাপ্লিকেশনের মধ্যে ইন্টারফেস করার জন্য। তাহলে এখন দেখো কোনটা ভালো মিলে। it is gener- এটা কি সি হবে? হ্যাঁ, C. It is linked to by the OS during the time of execution. আর ডিও হতে পারে, it is linked by a linkage editor when a load module is created. জি স্যার, এই দুইটার মধ্যে একটা হইতে পারে, যেহেতু লিঙ্কেজের ব্যাপারটা এখানে আসছে। এটা লিঙ্কের ব্যাপারেই তো আসতেছে, একটু কনফিউশন থাকে। ডাইনামিক লিঙ্ক লাইব্রেরি, ডাইনামিক লিঙ্ক লাইব্রেরি কিন্তু মূলত হচ্ছে কি একটা প্রি মানে কম্পাইল করা থাকে। এটাও এক ধরনের এক্সিকিউশন ফাইল। তুমি যখন ধরো কোন একটা সফটওয়্যারের সাথে লিঙ্ক করবা, তাহলে ওই সফটওয়্যারের সাথে এটা প্রোভাইড করা হয়। তাহলে তোমার সফটওয়্যার তখন থার্ড পার্টি হিসেবে ওই লিঙ্কের মাধ্যমে ওই সফটওয়্যারের সাথে লিঙ্ক হয়। ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, অ্যান্সারটা দেখো সি। তাহলে অ্যান্সার সি তে কি বলছে, ইট ইজ লিঙ্কড বাই দা ওএস ডিউরিং দ্য টাইম অফ এক্সিকিউশন, তার মানে এক্সিকিউশন। এক্সিকিউশনের সময় লিঙ্ক হয়। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন, which of the following is an appropriate description concerning the program attributes? প্রোগ্রাম attributes, ঠিক আছে, এটা খেয়াল করো। প্রোগ্রাম অ্যাট্রিবিউটস আর টার্ম। প্রোগ্রামের বৈশিষ্ট্য, ঠিক আচ্ছা আছে। আচ্ছা। স্যার এটা সি আর ডি থেকে একটা হবে। সিটা স্পেসিফিকলি মানে একটু বেশি মনে হচ্ছে সিটা হইতে পারে। এর কথা ভাবো না কেন? In order to implement recursive processing, the status of কি লিখো তৈরি হয় না পিকো তৈরি? জি স্যার। রিকার্সিভ মেথডে, রিকার্সিভ তো বারবার রিকার্সিভ প্রসেস, হ্যাঁ, তখন কি লিপো হয় না পিকো হয়? ফার্স্ট ইন ফার্স্ট বলছেন, লাস্ট ইন ফার্স্ট। যে ফার্স্টে বের হয় সে সে লাস্টে ঢুকে, এরকম না স্যার? কি হয়, প্রত্যেকটা রেজাল্টকে স্টোর করে তারপরে আবার সেটা নিয়ে আসা হয়, তাহলে শেষেরটাই তো আগে লিপো হয় মনে হয় সেটা, হ্যাঁ? লিফ বলছে স্যার। লিপো হয়। আচ্ছা দেখো তো সি, ঠিক আছে, তোমার এটা জি জি। ঠিক আছে। In order to implement a re-entrant program, the program must be divided into a procedure section and a variable section, and a variable section must exist for each task. ঠিক আছে, সি প্রত্যেকটা বলছো টাস্ক তাই না? এক্সিকিউট হবে। এই যে ঠিক আছে, ওই রিকার্সিভে লিপ হয়, হ্যাঁ ঠিক আছে, ওই যে লিপ হয় কারণ হচ্ছে যে রিকার্সিভে কি হয় যে প্রত্যেকটা রেজাল্ট স্টোর হয় এস থেকে, তারপর এস থেকে আগে চলে আসে, যেটা লাস্ট রেজাল্ট সেটা আগে আসে, সেটা লিপ হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো। Which of the following is a file? বি হবে, ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল অর্গানাইজেশন ফাইল। মাল্টিপলের ব্যাপারটা যেহেতু আসছে স্যার, এখানে এ আর বি থেকে একটা হইতে পারে, যেমন হচ্ছে পার্টিশন, অর্গানাইজেশন ফাইল,
বা ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল অর্গানাইজেশন ফাইল ওর সিও লাগতেছে স্যার, সিও হইতে পারে এরকম মনে হইতেছে। সিকোয়েন্সিয়ালটা তো ডাইনামিকের মতো বোঝাচ্ছে। Organization, এটা হচ্ছে সরাসরি সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস করা। না, কে বলছে? এটা কি বলছে? পার্টিশন অর্গানাইজেশন ফাইল। পার্টিশন অর্গানাইজেশন, জি স্যার, পার্টিশন This is an organization format that is composed of a directory and multiple members. মাল্টিপল এরিয়া বলছিল তো, সো But এটা পার্টিশন, হ্যাঁ পার্টিশনটা used যায় as a program library. অর্থাৎ পার্টিশন মেথডে। হুম। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, আমার মনে হয় আর একটা দুইটা কোশ্চেন আছে, তারপর শেষ। হুইচ অফ দ্য ফলোইং ইজ এন অ্যাপ্রোপ্রিয়েট ফাইল ডেসক্রিপশন সিস্টেম সম্বন্ধে বলছে। কনসার্নিং ফাইল সিস্টেম। আচ্ছা, ফাইল সিস্টেম বলছে as the highest directory in a hierarchy, the current directory is created first at first. In order to manage file by using directories, the fat file system must be used. এটা একটা টার্ম বলছিলেন স্যার, ইন অর্ডার টু ম্যানেজ ফাইল বাই ইউজিং ডিরেকশন দ্য ফেট, এটা তো একটা সিস্টেম ছিল। To specify a certain file and a file system path that goes through directory is specified. It is necessary to separately create a directory in which files are registered and directory whose lower are registered. Which of the following is an appropriate definition concerning a file system? It is necessary to separately create a directory in which files are registered and directory is lower level. D হবে এটা? প্যাড ফাইল সিস্টেম মাস্ট। ফাইল সিস্টেম কি সবসময় ইউজ করার প্রয়োজন আছে? Which of the following is an appropriate definition concerning a system? কি It থেকে is the path that goes through directories is specified. সিটার সম্ভাবনা একটু আছে। সিটাই হতে পারে। কি? সি, হ্যাঁ। C. C হচ্ছে অর্থাৎ সিটা হচ্ছে ওই যে পাথ। পাথ মানে প্রত্যেকটা ফাইলের জন্য পায়, তার পাথ আর কি স্পেসিফাই করে, তাই না? পাথেই। আর যে ওখানে ডিটা যেটা বলছে যে প্রত্যেকটা ফাইলের জন্যই তোমার আলাদা ডিরেক্টরি রেজিস্টার করতে হবে, এটা তো দরকার নাই, কারণ আমাদের একটা ডিরেক্টরি তো অনেকগুলা ফাইল থাকতে পারে, তাই না? ও আচ্ছা, বুঝতে পারছি স্যার, ফাইলার ইজ ডিরেক্টরি। আবার ফ্যাট ফাইল সিস্টেম শুধু ইয়ে হবে তা না, আমরা ফ্যাট 32 এনটিএফএস আরো কত সিস্টেমে তো দেখছি। হ্যাঁ হ্যাঁ আর ওখানে ডাইরেক্ট ডিরেক্টরি জন্য বলছে হায়ারার্কি মেনটেন করতে, যে কারেন্ট ডিরেক্টরি ইজ ক্রিয়েটেড ফার্স্ট, অর্থাৎ আগে ডিরেক্টরি বানায় আসতে হবে। তাহলে সেটাও তো দরকার নেই আমার। বুঝতে পারছি স্যার। তাহলে এই জন্য সিটা হয়েছে। ঠিক আছে, এবার দেখো এই হুইচ অফ দ্য ফলোইং 16 নম্বরটা। ফাইল ব্যাকআপ? ফাইল ব্যাকআপ, ফাইল ব্যাকআপের জন্য বলছিলেন যে স্যার একটা ইয়া হচ্ছে, আমরা ওপেন করলে এটা একটা ব্যাকআপ ইয়া ফাইল তৈরি হয় বা ওয়ার্কিং একটা ফাইল দেখায় ওই টাইপের। In a system such a way you do that for full backup as a computer unnecessary in order the backup operating backup files are stored on the same physical device. A backup can be effective storing files that are lost due to a backup can be effective for restoring files that are lost due to a hardware. সি সি হইতে পারে স্যার, ডিটা না পড়ে সিটা আমার মনে হচ্ছে কেন যেন, ডিটা আগে পড়ে নেই। It is inexpensive to use a magnetic tape for the backup. স্যার সিটাই আমার কাছে মনে হচ্ছে এটার জন্য। স্যার কি আছেন? সি না? হ্যাঁ স্যার, সি 3 নম্বরটা মনে হচ্ছে। সি, ঠিক আছে, তোমার অ্যান্সার ঠিক আছে। হ্যাঁ, আমার কথা শোনা যায় না? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। স্যার আজকে কি ক্লাসটা শোনা এখানে যায় শেষ কথা? করবো? আচ্ছা। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। স্যার হ্যাঁ হ্যাঁ, ক্লাস প্রশ্ন শেষ হলে শেষ। এই যে শেষ। ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে, এটা ক্লাস শুরু হয়েছে তো এই ঠিক জন্য। আছে, তাহলে ক্লাসটা শেষ হয়েছে মোটামুটি। আমরা হ্যাঁ মোটামুটি যা পড়ছি, যাক তোমরা মোটামুটি অ্যান্সার করতে পারছো। ওএস এর অনেক কিছু বুঝতে তো পারছি এখানে। যেহেতু এই এই ধরনের পরীক্ষা দিতে গেলে তোমরা তো আবারও একটু দেখবা আর কি। ঠিক আছে, অসুবিধা নাই। তো লিভ করো যদি তোমাদের ক্লাস থাকে। ওকে।
ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, অনেক কিছু শিখতে পারছি ক্লাস থেকে, আপনার ক্লাস থেকে। লেকচার আচ্ছা, অনেক সুন্দর ছিল। ওকে, কিন্তু সবাই তো আসলে না, মাত্র 3-4 জন ছিল, সবাই থাকলে ভালো হইতো। জি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে।